Okay, thank you very much. I would like to request our Tasneem Bin State to take the event right now. Thank you. Thank you so much, sir. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগামী 10-11 ডিসেম্বর 2021 তারিখে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড IC4IR 2021 আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে গবেষক এবং অনুশীলনকারীদের একত্রিত করার জন্য অত্যাধুনিক গবেষণা ফলাফলগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি আন্তর্জাতিক ফোরাম তৈরি করার পরিকল্পনা করছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, আইওটি, ডেটা বিশ্লেষণ এবং ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সহজলভ্য জ্ঞানের ক্ষেত্র প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একাডেমিয়া এবং শিল্পের মধ্যে ব্যবধান কমাতে IC4IR 2021 এর সহ উদ্যোগ হিসেবে থাকছে মুজিব 100 শিল্প প্রদর্শনী। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ইউজিসি এর সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডক্টর অনুপ বারাই, অ্যাসোসিয়েট প্রফেসর WMG, দ্য ইউনিভার্সিটি অফ ওয়ারউইক, কান্ট্রি UK, মিস্টার কাজী জামান, CEO, Cricket Point, USA, Dr. Shams Tania Afroza Islam, Senior Scientist, Pfizer, UK, Dr. Muhammad Sadek Firdaus, Associate Professor, CSC Brack University, Dr. Ahsan Chowdhury, Associate Vice President, Aerospace Center, the University of Texas at El Paso, USA, Dr. Bari Kahar, Chief Learning Officer of E2D Education Services, USA, Dr. Nishan Kumar Vishwas, Associate Scientist, NASA Goddard Space Flight Center, USA, Dr. Mamun Habib, Professor, IUB, Visiting Scientist, UTA Arlington, USA, Professor Dr. Shamim Kaisar, Vice Chair, Mujib 100 শিল্প প্রদর্শনী 2021, Professor Dr. Mohammad Sarwar Morshed, Chair, Mujib 100 শিল্প প্রদর্শনী 2021, শিক্ষাবিদ এবং আজকের অনুষ্ঠানের উপস্থিতি সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছি মুজিব 100 শিল্প প্রদর্শনীর থার্ড ওয়েবিনার কারেন্ট ট্রেন্ডস ইন গ্লোবাল এমপ্লয়মেন্ট মার্কেট, দ্য রোলস অফ একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ ক্যান প্লে তে। আমি তাসনিম বিনতে শওকত, সহকারী অধ্যাপক তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে আপনাদের সঙ্গে আছি অনুষ্ঠানের হোস্ট হিসেবে। আজ আমরা সকলেই মুজিব 100 শিল্প প্রদর্শনীর একটি অধিবেশনে যোগ দিতে জড়ো হয়েছি, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC কর্তৃক আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লব এবং বিয়ন্ড IC4IR 2021 বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের একটি অংশ। আমাদের আজকের অধিবেশনটি হবে মুজিব 100 শিল্প প্রদর্শনীর ওয়েবিনার কারেন্ট ট্রেন্ডস ইন গ্লোবাল এমপ্লয়মেন্ট মার্কেট, দ্য রোলস একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ ক্যান প্লে। আমরা এখন আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু করতে চাই। এখন বক্তব্য প্রদান এবং অনুষ্ঠানটি সবার সাথে পরিচিত করার জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সারওয়ার মোর্শেদ স্যারকে। Thank you very much, Tasneem Bin State. Can you kindly roll the presentation? Bismillahir Rahmanir Rahim. দিন বাংলাদেশের জনক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদ যাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শুরু করতে চাই। শুরুতেও মাননীয় শিক্ষাবিদ সকল অংশগ্রহণকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় ইউজিসি সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডক্টর অনুপ বারাই, অ্যাসোসিয়েট প্রফেসর, ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ, ওয়ারউইক ইউনিভার্সিটি, কভেন্ট্রি, UK, মিস্টার কাজী জামান, CEO, Cricket Point, USA, Dr. Shams Tania Afroza Islam, Senior Scientist, Pfizer, UK, Dr. M.D. Sadek Firdaus, Associate Professor, CSC Brack University, Dr. Ahsan Chowdhury, Associate Vice President, Aerospace Center, the University of Texas at El Paso, USA, Dr. Bari Kahar, Chief Learning Officer of E2D Education Service, USA, Dr. Nishan Kumar Vishwas, Associate Scientist, NASA Goddard Space Flight Center, USA, Dr. Mamun Habib, Professor, IUB, Visiting Professor, UTA Arlington, USA, অধ্যাপক ডক্টর শামীম কায়সার, ভাইস চেয়ার, মুজিব 100 শিল্প প্রদর্শনী 2021।
সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগামী 10-11 ডিসেম্বর 2021 তারিখে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড IC4IR 2021 আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে গবেষক অনুশীলনকারীদের একত্রিত করার লক্ষ্যে অত্যাধুনিক গবেষণা ফলাফলগুলি ভাগ করে ভালো হয় একটু ফুল স্ক্রিন প্রেজেন্টেশনটা ফলাফলগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি আন্তর্জাতিক ISC ফোরাম তৈরি করার পরিকল্পনা করেছে। শিল্পক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ, IoT, ডেটা বিশ্লেষণ, ক্লাউড কম্পিউটিং ব্যবহার সহজলভ্য জ্ঞানের ক্ষেত্রে প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একাডেমি এবং শিল্পের মধ্যে ব্যবধান কমাতে IC4IR 2021 এর সহ উদ্যোগ হিসাবে মুজিব 100 শিল্প প্রদর্শনী নিম্নলিখিত উদ্দেশ্যগুলি নিয়ে আয়োজন করতে যাচ্ছে। Slide change, please. Sir, isn't it changing? Yeah, okay, that's fine. শিল্প একাডেমিয়ার সহযোগিতার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করা এবং শিল্পের সমস্যাগুলি কার্যকর সমাধানের জন্য শিল্প একাডেমিয়ার সহযোগিতা গড়ে তোলা, শিল্প একাডেমিয়ার সহযোগিতার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের জন্য একটি নীতি প্রণয়ন করা, শিল্প এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য একটি কার্যকরী উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম গড়ে তোলা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির জন্য একটি ডেটাবেস তৈরি করা, শিল্প কারখানার চাহিদা অনুযায়ী উপযোগী পণ্য এবং সেবার উদ্ভাবন ও পরিচর্যায় একাডেমিয়ার সহযোগিতা নিশ্চিতকরণ, একাডেমি এবং শিল্পের মধ্যে কার্যকর সহযোগিতার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা। এই ইভেন্টে আমরা বিশ্বের বিশেষজ্ঞদের সাথে যুক্ত হওয়ার জন্য 100 শিল্পকে নিয়ে আসার এবং শিল্প একাডেমিয়ার সহযোগিতাকে শক্তিশালী করার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করব, যা আমাদের জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার সহযোগিতা করবে। এই পর্যায়ে আমি আমাদের প্রস্তাবিত ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন ISC মডেলের ব্যাপারে একটু আলোচনা করতে চাচ্ছি। আমাদের এই মডেলে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকার এবং শিল্পের সমন্বয়ে স্থানীয় এবং বৈশ্বিক সমস্যা সমাধানে সকলের সম্মিলিত উদ্যোগের একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছি। সমাজের জন্য পণ্য তৈরির ক্ষেত্রে আমাদের শিল্প কারখানাগুলি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলির বিশেষজ্ঞের গবেষণার সেন্টার ও যৌথ সহযোগিতায় প্রকৃত সমাধানের প্রদান করা এবং বিভিন্ন প্রকার নতুন গবেষণার মাধ্যমে নতুন পণ্য তৈরি করার যে মডেল উন্নত বিশ্বে প্রচলিত আছে তা আমাদের দেশে প্রণয়ন করা সম্ভব। আমাদের এই মডেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারকে কেন্দ্রবিন্দু করে নতুন এক ব্যবস্থা প্রতিস্থাপন করা সম্ভব, যা শুধুমাত্র নতুন পণ্য বা সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে গবেষণার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র তাই নয়, আমরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তত্ত্বাবধানে কর্মগবেষণার মাধ্যমে মধ্যস্তরের ব্যবস্থাপক কর্মীদের আপস্কিলিং এবং পুনঃস্কিলিং এর মাধ্যমে শিল্পের উৎপাদনশীলতা উন্নত করতে পারি। শুধুমাত্র তাই নয়, আমাদের এই মডেলের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে পারবো, যা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী এবং সমৃদ্ধশালী জাতি হিসাবে পরিচিত দিবে। আমাদের প্রস্তাবিত মডেলে আমরা গবেষণাপত্রের উপর গুরুত্ব আরোপ করেছি, যা বিশ্বের শীর্ষ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এর তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলির নাম অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে। আমরা বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন যে মিডল ইনকাম কান্ট্রি হিসেবে গ্রাজুয়েট করেছে। আমরা SDG উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যের উপর ভিত্তি করে আমাদের ইভেন্ট নিম্নলিখিত বিভাগগুলি অন্তর্ভুক্ত করেছি। এখানে এডুকেশন, এমপ্লয়মেন্ট, automation, agriculture, built environment, banking, finance, retail, commerce, transportation, tourism, security and networks, communication, software industry, R&D and product design, manufacturing, food industry, pharmaceuticals, furniture, appliances, government agencies, business association, and SME and others. আমাদের এই 20টা সেক্টরে আমরা বিভিন্ন শিল্পকে আমাদের এই মুজিব 100 শিল্প প্রদর্শনী 2021
21-এ নিয়ে আসবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই মুজিব 100 শিল্প প্রদর্শনীর সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা 3টি ভাগে আমাদের ইভেন্টকে ভাগ করেছি: প্রি ইভেন্ট, ইভেন্ট ডে এবং পোস্ট ইভেন্ট। প্রি ইভেন্টে আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী সকল ক্ষেত্র থেকে ইন্ডাস্ট্রি পার্টিসিপেশনে নিশ্চিত করতে আমাদের বেশ কিছু ওয়েবিনার করার পরিকল্পনা করেছি এবং অলরেডি আমরা ওয়েবিনার করে যাচ্ছি। এই সকল ওয়েবিনারের মাধ্যমে আমরা কনফারেন্সের পূর্বেই সকলের কাছে আমাদের প্রত্যাশিত রোডম্যাপের একটি নতুন ধারণা তুলে ধরব। ইভেন্টেতে আমাদের সকলের উপস্থিতিতে আমরা আশা করছি যে ডিসেম্বরে আমরা সশরীরে আমাদের কনফারেন্সের সময় 100-এরও বেশি ইন্ডাস্ট্রি পার্টিসিপেশনের ইন্ডাস্ট্রি প্রদর্শনী এবং বিভিন্ন যুগ উপযোগী বিষয়ের উপর কর্মশালা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিয়ে গোল টেবিলের বৈঠক, একাধিক প্ল্যানারি সেশন, একাধিক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করব। পোস্ট ইভেন্টে সকল স্টক হোল্ডার এবং তাদের সহযোগিতা আমাদের একটি নতুন ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন আইসি ফোরাম প্রতিষ্ঠাতা করব, যা আমাদের ভিশন 2041 অর্জন করা আমাদের অন্যতম ভূমিকা পালন করবে। আমরা এই ইভেন্টের মাধ্যমে একটি ইন্টার্নশিপ ডাটাবেস তৈরি করব, যা আমাদের সকলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রি ও গবেষণা এবং উন্নয়নের জন্য একটি নতুন মাত্রা তৈরি করবে। এছাড়া আমাদের সকল ইন্ডাস্ট্রির একাডেমিয়া যারা আমাদের সাথে সহযোগিতা করবেন তাদের সকলের স্বীকৃতি জানানো বিভিন্ন সিএসআর কার্যক্রমের মাধ্যমে আমরা এই কোলোকেটেড ইভেন্টের সফলতা সম্পন্ন করব। উল্লেখিত পরিকল্পনার সাথে আমরা ইতিমধ্যে 30শে অক্টোবর এবং 13ই নভেম্বর 2টা ওয়েবিনার সেশন আয়োজন করি। আমরা এটা জানাতে আনন্দিত যে আমাদের ইতিমধ্যে একাডেমি এবং শিল্প উভয়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করছি, যারা আমাদের প্রস্তাবিত ফোরামের সদস্য হিসাবে যোগদান করতে সম্মত হয়েছেন। আমাদের এই উদ্যোগ আপনাদের সবার অংশগ্রহণ সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে IC4IR 2021 এর মুজিব 100 শিল্প প্রদর্শনীর সম্পর্কে আমাদের মাননীয় অতিথিবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানের সুধী দর্শকবৃন্দ সকলকে অবহিত করবার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মাননীয় প্রধান অতিথির অনুমতি নিয়ে আমাদের সেশনের দ্বিতীয় অংশ শুরু করতে চাই, যেখানে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের উদীয়মান বিষয়গুলোর উপর একটি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করব। আমাদের বিশিষ্ট ব্যক্তিদের কারেন্ট ট্রেন্ডস ইন গ্লোবাল এমপ্লয়মেন্ট মার্কেট, দ্য রোলস একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ ক্যান প্লে বিষয়ে আলোচনা শুরু করার জন্য আমন্ত্রণ করতে যাই। আমি অধিবেশন চালিয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করবার জন্য এই মুহূর্তে সারওয়ার মোর্শেদ স্যারকে অনুরোধ করতে চাই। স্যার। তাসনিম, ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ এবং জুম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যারা সংযুক্ত আছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইউজিসি এর উদ্যোগে এই যুগ উপযোগী কনফারেন্সে কোলোকেটেড ইভেন্ট মুজিব 100 শিল্প প্রদর্শনীর আয়োজক আলোচনা সভায় আমি অধ্যাপক মোহাম্মদ সারওয়ার মোর্শেদ একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই গোল টেবিল অনুষ্ঠানের বক্তা হিসেবে আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ডক্টর অনুপ বড়াই, অ্যাসোসিয়েট প্রফেসর, ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ, ওয়ারউইক ইউনিভার্সিটি, কভেন্ট্রি, ওনাকে আমি একটা কোশ্চেন রাখতে চাই। উনি ওনার সম্পর্কে বলবেন বা আমার কোশ্চেনের আনসারটা যদি আপনি দেন। ডক্টর অনুপ বড়াই। Please. Okay. You have been working in the energy solution, mainly focusing on the battery for electric cars. Bangladesh is still a little behind in this trend. But for future employment, what are the technologies and tools current students and industry should prepare to handle the future challenges of EV? What do you predict as the future EV manufacturing and business market for Bangladesh in the next 5 to 10 years time? Dr. Onobarai. Okay, so that's probably I'll try to break it up in two parts. Like first part on like what can be done and what need to be done in 5 to 10 years time. I think when we talk about EV, we are not talking about only Tesla or some other four-wheeler cars. We need to include all other actually vehicles like three-wheelers,
and two-wheelers as well. And if we think about from Bangladesh perspective, I had a look yesterday to the data from BRTA. We had around 3 lakh cars registered so far in Bangladesh. And if we consider auto rickshaws or three-wheelers, that's probably around 3 lakhs, almost similar number. And if we think about two-wheelers in Bangladesh perspective, it's probably 30 lakhs, around 30 lakh already. I'm talking about only already registered vehicles. So there is quite a lot of opportunity. If you think about in global market in Europe or US, everyone currently main focus in four-wheelers and probably larger vehicles. But smaller vehicles, some other countries already focusing, but it's not progressed as much as four-wheelers have been progressed. I think that's the opportunity we should capture, or our academia in Bangladesh, all the academic organizations should focus on this because we need it. We need this large fleet of vehicles need to be electrified in upcoming years to make sure we reduce our emission, and also we reduce our emissions at the source, like in our cities. So these are the two aspects I think we need to focus on. And three-wheelers and two-wheelers, there are quite a lot of opportunities at this moment because all the research and development is very early stage. There are some countries, some industries already working on that domain, and probably a couple of products are already in the market. But we have this opportunity, and I think considering what we need to do in 5 to 10 years, I think we need to focus first of all from government side. We need to protect that market from external interference and allow our local industries to develop on that domain. It may start with simply with converting CNG auto rickshaws to electrifications, because I think we have around I think 1 lakh CNG auto rickshaws if we consider only two cities, Dhaka and Chittagong. These are smaller steps I think we need to take, and I think our academic organizations in Bangladesh can help. And also there are quite a lot of international academic organizations and industries we can collaborate with and learn from them. That's probably would be my short answers. Okay, thank you very much, Dr. Onobora. You have been working so long with the networks and new vehicles in UK. Thank you very much. Now I would like to ask Mr. Qazi Zaman, CEO, Cricket Point USA. You have a long history of working in Microsoft on software and hardware development. We are also aware that you are still very actively helping with the digitalization of Bangladesh too. From your industrial experience, where do you think we are lagging in the industrial technology migration compared to the USA or the neighboring countries? Also, what suggestion and recommendation do you have to make impactful changes in Bangladesh? Sure, অনেক ধন্যবাদ, সবাইকে সালাম, শুভ সকাল, শুভ সন্ধ্যা যে যেখানে আছেন। তো আমি চেষ্টা করব বাংলাতে একটু বলতে। Yes, please. And I have it mixed up. So অনেক ধন্যবাদ, and আপনার presentation was very explicit, and I'm সত্যি অনেক আনন্দিত যে আপনারা একটা ওয়ার্কিং গ্রুপের মতো সেট আপ করছেন যেখানে কিনা ইন্ডাস্ট্রি, এডুকেশন এন্ড অলসো পাবলিক সেক্টর, গভর্নমেন্ট যারা পলিসি করেন সেটা এই তিনটা সেক্টরকে একত্রিত করার জন্য। So from my perspective, one of the key things I've been engaged, first let me say, গত 10-12 বছর I've been engaged বাংলাদেশে intricately with some of my fellow business partners যারা কিনা আপনার বাংলাদেশে, whether it's the fiber optic backbones or high tech park, এগুলির মধ্যে engaged. So one of the key thing that আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের যেটা করা উচিত, নাম্বার 1 is আমাদের একটা অপটিমাইজ ইনট্যাঞ্জিবল স্ট্র্যাটেজি তৈরি করা উচিত। হ্যাঁ, এটার মানেটা হলো যে আমরা দেখছি যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 মধ্যে আছি। আমাদের একটা আমি সাজেস্ট করবো এই গ্রুপ থেকে একটা স্টাডি করা উচিত যে আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলিতে 1, 2 and 3 তে কি হয়েছে এবং আমরা কি জিনিসটা মিস করেছি এবং কেন মিস করেছি। হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে শুধু টেকনোলজি না, there are other few factors that come into play. সো আমি যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যখন হয়েছে এটা ইংল্যান্ডে হয়েছে। হ্যাঁ, আমাদের এটা রিসার্চ করে দেখা উচিত যে
কেন ইংল্যান্ডে হয়েছে? হ্যাঁ, there was a specific need. So for example, কয়লার মাইনিং এর জন্য স্টিম ইঞ্জিনের দরকার হয়েছিল। হ্যাঁ, and at that time the Great Britain or dominate করেছে, basically they leveraged their technology to the max, they kept the technology away from আমাদেরকে, the subcontinental Indian মানুষদের কাছ থেকে, and we didn't get it until 1900s এসে তখন আমরা whether it's railway, whether it's steam engine, ওগুলি আমরা locally utilize করতে পেরেছি। So ওটার মধ্যে যদি দেখি one of the key elements এখানে আছে যেটা হলো the Queen of England used to give protection to certain technology to certain companies. হ্যাঁ, সেই জিনিসটাই মানে প্যাটেন্টিং যদি দেখেন সেই জিনিসটাই কিন্তু গ্রেট ব্রিটেন এটা ইমপ্লিমেন্ট করেছিল। লেটার অন যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেকেন্ডটাতে আসছি, ইলেকট্রিফিকেশনে হয়, তখন কিন্তু আমরা দেখি ইউএসও এই ব্যাপারে ফোকাস করেছে, মিনিং দে হ্যাড কোর ইউএস এর কনস্টিটিউশনের মধ্যে লেখা ছিল অ্যাবাউট what was the importance of patent and trademarks. In addition to it, আজকে যদি আমরা এটা দেখি, there is a certain pattern যে ধরেন আজকে আমরা in the middle of the fourth industrial revolution, এখানে যদি দেখি যে third industrial revolution also got dominated by United States, এবং fourth industrial revolution is right now US is leading, but the other country who is very close to it is China. And what did China do, to go from industrial revolution 3 থেকে 4 to catch up with the United States? One of the first thing that they did was they followed exactly the same path, মানে এক নম্বর তাদের R&D খরচ, out of the national budget থেকে একটা significant portion was allocated to it. So what I mean by that is এখান থেকে এটা কিন্তু across the board আপনি দেখতে পারেন, we can start out of the R&D research and development এর মধ্যে যদি দেখা যায় as a portion of the national annual spending থেকে তারা allocate করে যে আমরা এত percentage we are going to allocate, এবং out of that allocation they also say the number of ইউনিভার্সিটি থেকে অল দ্য রিসার্চ অর্গানাইজেশন থেকে ওদের একটা মেট্রিক্স থাকে যে কয়টা প্যাটেন্টের অ্যাপ্লিকেশন হয়েছে, কয়টা প্যাটেন্ট গ্র্যান্ট করা হয়েছে, কি কি স্পেসিফিক সেগমেন্টে। সো এই এরিয়ার মধ্যে আমাদের দেখতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু কোনো একটা স্পেসিফিক টেকনোলজি না, এখানে কিন্তু আমার মনে হয় something like 14 to 20 different technologies আছে। হ্যাঁ, আর একটা বিষয় যে আমরা কনসিস্টেন্টলি মিস করি সেটা হলো আপনারা যদি আবার দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেকেন্ডে এসে যখন ইউএস ডমিনেট করা শুরু করেছে, তারা কিভাবে করেছে, তারা বেসিক্যালি দে লুকড এট দ্য প্রসেসের মধ্যে। সো ওয়েদার ইট ওয়াজ ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন এরিয়াতে, বা গাড়ির ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে, যেমন ধরেন ফোর্ড যখন ফ্যাক্টরি সিস্টেমে এস্টাবলিশ করলো। হ্যাঁ, সো আমাদেরকে এই প্রসেস লেভেলে যদি আমরা অপটিমাইজেশন না করি, এই একটা জিনিসে দেখি যে রাইট নাও বাংলাদেশে we are not focusing on optimized processes. হ্যাঁ, আমাদের প্রোডাক্টিভিটির দিকে দেখতে হবে, যদিও আমাদের জনসংখ্যা অনেক, বাট আমাদের এই এফিসিয়েন্সিটা আনতে হবে, সোশ্যাল এফিসিয়েন্সি বলে, এই জিনিসটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আমি বলবো নাম্বার 1 ইজ অপটিমাইজ ইনট্যাঞ্জিবল স্ট্র্যাটেজি, নাম্বার 2 আমি বলবো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্পেন্ডিংটা should be focused on টার্গেট এন্ড দ্যাট স্ট্র্যাটেজি থেকে যেসব টেকনোলজি আইডেন্টিফাই করা হয়েছে। এবং 3 নম্বর আমি বলবো যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন সাইডে উই নিড টু লুক অ্যাট, আমি বলি যে চিন্ডিয়া মেথড, মিনিং চায়না, ইসরায়েল এন্ড ইন্ডিয়া, এদের মধ্যে থেকে যে বেস্ট প্র্যাকটিসেস গুলি বেরিয়েছে সেটার মধ্যে আমাদেরকে দেখতে হবে। মিনিং আমরা যদি শুধু চায়নার মতো ম্যানুফ্যাকচারিং সাইডে করি তাহলে আমরা সার্ভিসেস সাইডে লুজ আউট করবো, বা আমরা যদি শুধু ইন্ডিয়ার মতো সার্ভিস সাইড করি তাহলে ভাইস ভার্সা। সো সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে যে লোকাল বাংলাদেশের নেটিভ কিছু প্রবলেমকে সলভ করার জন্য আমরা কি লোকালি ডেভেলপ করবো বা বাইরের থেকে। সো আমরা উই শুড রান এ প্যারালেল কোর্স। সো ফর এক্সাম্পল প্যারালেল পাথ মানে কিরকম, ইন্ডিয়াতে দেখেন, ইসরায়েলে দেখেন, দে বেসিক্যালি সেড আমরা ওপেন সোর্স সাইডেও করবো এবং শেয়ার সোর্স সাইডে ইনভেস্টমেন্ট করব। ওটাতে হয়েছে কি যে যখন ওদের লোকাল রিসোর্সদেরকে বাইরে এক্সপোর্ট করতে যায় বা বাইরে পাঠানোর জন্য, they can basically they're ready, লোকালি একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে যেখানে কিনা ফর এক্সাম্পল আজকে যদি আমরা আউটসোর্সিং এর মার্কেটটা দেখি, যদি আমাদের ডেটা সায়েন্টিস্ট দরকার হয়, যদি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসোর্সেস দেখা হয়, তারা যদি ক্লাউড ইনেবল প্ল্যাটফর্মে, অবভিয়াসলি ক্লাউড ইনেবল প্ল্যাটফর্মে কাজ করতে হবে, বিকজ উইদাউট ক্লাউড আজকাল আমেরিকাতে 95-98% of the jobs are basically focused on cloud side. So
আর আমরা যদি বাংলাদেশে দেখি, আমরা কিন্তু বাংলাদেশে লোকাল ক্লাউড যেটা বলি সেটা ট্রুলি গ্লোবাল ক্লাউডের মধ্যে না। সো অনেক সময় হচ্ছে কি যে ধরুন AWS এর ইমপ্লিমেন্টেশন বা মাইক্রোসফট অ্যাজুরের বা গুগল জিসিপির এইগুলির ব্যাপারে যদি আমাদের সরকার যদি লোকালি ইনভেস্ট না করে, তখন আমাদের লোকাল ইকোসিস্টেমটা ডেভেলপ হবে না। বিকজ সবচেয়ে বড় অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্লাউডের মধ্যে আমাদের স্পেসিফিক ইনভেস্টমেন্ট করা উচিত, আমাদের লিগালাইজ করা উচিত। ইট শুড বি এ প্যারালাল পাথ, মিনিং এটা শুধু অ্যাপ্রুভ করাই না, আমাদের এইসব মাইক্রোসফট, AWS, অ্যামাজন এবং গুগলের সাথে কমিউনিকেশন করে বলা উচিত যে আজকে 2021 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাস, আজ থেকে 3 বছরের মধ্যে উই ওয়ান্ট ইউর ডেটা সেন্টার্স টু অলসো বি হিয়ার। সো এইভাবে যদি আমরা স্ট্রাকচারালি কাজ করি, তাহলে উই ক্যান ডেভেলপ দ্য রাইট সেটস অফ স্কিলস, যেটা কিনা অল অফ দোজ স্পেসিফিক টার্গেটেড স্কিলস ডেভেলপমেন্টের এরিয়াতে কাজ করে। এই 4টা জিনিস আমি বলবো যে ইজ ভেরি এসেনশিয়াল। এখান থেকে আমাদের ছেলেমেয়েরা আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, এন্ড আই এম শিওর দ্যাট দে উইল বি এবল টু ফলো ইট। আমরা যদি এই একটা হেলদি একটা ইকোসিস্টেম নার্চার করতে পারি। অনেক ধন্যবাদ। Thank you very much, Kazi Zaman, for your nice, that you just talk about the industrial, the revolution since first to the last, and how they are dictating the UK up to the USA. You mentioned these 4 criteria need to be there, and thank you very much. Now, I would like to move to the Dr. Shams Tania Afroz Islam, scientist, Pfizer UK. Dr. Afroz Islam, you need to unmute yourself. Assalamu alaikum. Islam. I just have a question for you. You are leading a sector where the world is experiencing something very unprecedented. How can we, the Bangladesh, be better prepared for advanced drug and healthcare facilities to tackle the future pandemic from a pharmaceuticals and healthcare point of view? Second, we would also like to get your comments on the role of academia and the healthcare industry in this digital journey. Dr. Afroz Islam. Thank you so much. সবাইকে first of all আসসালামু আলাইকুম। আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি in order to highlight my point of view. সেটা হচ্ছে আমার একজন উনি খুব ভালো একটা ল্যাবে কাজ করেন এবং he has a lot of publications, নেচারের মতন publications ওনার কাছে আছে। তা উনি ফান্ডিং এর জন্য চাইবে, তখন দেখা যাচ্ছে যে he was turned down. Although এটা আমি বাংলাদেশে বলছি না, বিদেশের ইউকেতে একটা স্টোরি। তো দেখা যাচ্ছে যে he was turned down on the basis যে যদিও একটা ভালো ল্যাব থেকে বের হচ্ছেন, কিন্তু উনি একমাত্র ওই ল্যাবেই উনি কাজ করেছেন এবং there was nothing new to offer, কারণ উনি যেটা অফার করছিলেন সেটা হচ্ছে very much ওনার সুপারভাইজার যে ক্ষেত্রে যে সেক্টরে কাজ করেন সেটাই। They wanted something new from him, এবং এটা নতুন একটা কিছু না। উনি আমার একজন পরিচিত, উনি ইরান থেকে এসে ইউকেতে সেটেল করে। It took him 5 years to get funding এবং to show যে in new fields এবং নতুন নতুন নেটওয়ার্কিং সেট আপ করছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউকেতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একাডেমিয়া থেকে সেটা হচ্ছে যে তারা খুব নতুন আইডিয়া এবং নতুন টেকনোলজির উপরে খুব এমফাসিসটা দেয়, স্পেশালি ফান্ডিং প্রোভাইড করার জন্য। সো অবভিয়াসলি সবারই একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, ভালো একটা ল্যাবে কাজ করার একটা অভিজ্ঞতা থাকা উচিত, কিন্তু হোয়াট হ্যাপেন্স ইজ বিভিন্ন ল্যাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে তারপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে নিজের আইডিয়াটাকে যদি প্রেজেন্ট করা যায় এবং সেটার জন্য যদি গভর্নমেন্টের থেকে, রিসার্চ ইনস্টিটিউটের থেকে, ইউনিভার্সিটি থেকে, ইন্ডাস্ট্রি থেকে যদি ফান্ডিং পাওয়া যায় ইজিলি, তখন কিন্তু এই নতুন নতুন টেকনোলজিগুলো কিন্তু এস্টাবলিশ করার একটা চান্স পায়। এবং কিছুটা এস্টাবলিশ হওয়ার পরে প্রুফ অফ কনসেপ্টটা প্রুভ করার পরে তারপরে আবার আরো ফান্ডিং দরকার হয় টু শো যে দিস আর ক্লিনিক্যালি ভায়াবল। ক্লিনিক্যাল ক্ষেত্রে না হলে অন্য কোনো ক্ষেত্রে হলেও ইউ হ্যাভ টু শো যে এই টেকনোলজিটি উইল ওয়ার্ক। সো এইগুলির জন্য ফান্ডিং ইজ এসেনশিয়াল এবং নতুনত্ব সেক্টরের উপরে, সেকশনের উপরে ইনভেস্ট করাটা ইজ ভেরি ভেরি ভাইটাল। সো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে ইফ দে ওয়ান্ট টু ডু রিয়েলি ওয়েল
and if they want to make a mark in any field, শুধু pharmaceuticals এবং healthcare ক্ষেত্রে না, they have to be willing to invest in new ideas, new technology, new people, এবং সেটাকে একটা গ্রো করার একটা environment তৈরি করতে হবে. So for example, এই ফোরামের মধ্যে you're creating an environment for networking. এটা কিন্তু অনেক হেলদি একটা জিনিস. ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এটাদের সাথে কথা বলতে হবে. What happens is আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচ করি ফর সাম অফ মাই আইডিয়াস, তাদের একমাত্র এখন আমার যেটা আমি ফিডব্যাকটা পাই সেটা হচ্ছে they're looking into technology যেটা কমপ্লায়েন্স মিট করার জন্য হেল্প করবে, কিন্তু উই নিড মোর দ্যান দ্য হেল্প। কিন্তু তার চেয়ে নতুন জিনিস যে নিজের জন্য টেকনোলজি ক্রিয়েট করে এবং অথরিটিস রেগুলেটরি বডিজ এর থেকে এরকম একটা জিনিস বের করতে হবে টু শো যে আমার টেকনোলজি কাজ করে, তোমরা এটাকে কমপ্লায়েন্সের একটা শর্ত হিসেবে রাখো যে দিস টেকনোলজি উইল বি অ্যাকসেপ্টেড। সো অল দিস থিংস আর ইম্পর্টেন্ট। আমাদের দেশের জন্য we've made tremendous progress আলহামদুলিল্লাহ। সো এই প্রগ্রেসটাকে মেনটেন করার জন্য আসলে আরো ইনভেস্টমেন্ট দরকার, আরো নেটওয়ার্কিং দরকার, এবং এটা শুধু প্যান্ডেমিকের ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার আমাদেরকে এই মাইন্ডসেটটাকে কন্টিনিউ করতে হবে। So that's I think what I want to say from my background in academia. আর রিসেন্টলি আমি ইন্ডাস্ট্রিতে মুভ করেছি, সো ওটা খুব রিসেন্ট একটা জিনিস। But yeah, so I think that's how communication should be. Thank you. অনেক ধন্যবাদ Dr. Shams Tania Fazil Islam for your nice, the talks on that, because we are passing through the pandemic. So you're working in the industry which is supporting the vaccination. So you just talked about the funding and technology establishment in Bangladesh and the requirements of the new people with the new knowledge and compliances. Thanks for your nice words towards our audiences. Now I would like to request Dr. Muhammad Sadiq Firdaus, Associate Professor, CSC BRAC University. Dr. MD Sadiq Firdaus. Yeah, am I audible? Okay, no, yeah, I'm audible. Yeah, you're audible. Okay, I got a question for you. You are already considered as a global expert in cybersecurity, and we are aware of your exciting work on blockchain. From your experience working in different countries and Bangladesh, what do you see as the main challenge for Bangladesh to be more digitally enabled in terms of national cybersecurity considerations, precautions, and what the new academic courses would you suggest for academia to work closely with the industries? Dr. MD Sadiq Firdaus. Okay, ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। সবার প্রথমে আমি আসলে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এই প্যানেল সেশনে ইনভাইট করার জন্য, আর এখানে ইটস এ প্লেজার টু বি হিয়ার। তো এখন আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা সবাই কিন্তু ফিল করছি যে, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স তার থিমও যে আমরা আসলে ধীরে ধীরে উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে? এবং আমরা মোটামুটি অ্যাওয়ার যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অন্যতম কি ড্রাইভিং ফোর্সেস হবে হচ্ছে ডেটা এবং আইসিটি। তো এখানে এই ডেটা এবং আইসিটি ভিত্তিক এই সকল যে সার্ভিস বা নতুন ধরনের যে প্রোডাক্টস যে আসবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি হচ্ছে খুবই একটা প্যারামাউন্ট ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? আমরা এই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, আমরা বাংলাদেশে কিন্তু অলরেডি বেশ কিছু সাইবার সিকিউরিটি অ্যাটাকের এক্সপিরিয়েন্সটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ। এবং যেভাবে আমরা সবকিছু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ডেটা এবং আইসিটি বেস সার্ভিসেস এর দিকে আমরা যাচ্ছি, সেখানে এই যত দিন যাবে এই অ্যাটাকের সংখ্যা আসলে বাড়তে থাকবে, এটার কমার কোনো চান্স নেই। তখন আমাদের প্রিপেয়ার হতে হবে যে আমরা আসলে এই অ্যাটাক গুলোকে বা এই সাইবার সিকিউরিটি অ্যাটাক গুলোকে মিটিগেট করার জন্য বা কাউন্টার অ্যাক্ট করার জন্য আমরা আসলে কি করতে পারি। তো একটা এক্সাম্পল হতে পারে যে আমরা আসলে এই যে সকল অ্যাডভান্স নেশনস গুলো আছে তারা আসলে কি করছে বা কি করেছে সেই দিকে যদি আমি তাকিয়ে কিছু কিউ নিতে পারি। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি এস্তোনিয়ার কথা বলতে পারি, যে এস্তোনিয়াকে ধরা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডিজিটালি অ্যাডভান্স নেশনস, এবং তারা 2007-এ একটা খুবই হরিফিক সাইবার অ্যাটাক যেগুলো আসলে লঞ্চ করেছিল রাশিয়ান কিছু হ্যাকার গ্রুপ।
এবং এই সাইবার অ্যাটাক কেন তাদের জন্য খুবই খুবই সমস্যাযুক্ত ছিল, কারণ ওই 2007 সালে এস্তোনিয়া মোটামুটি ডিজিটালি অনেক অ্যাডভান্স ছিল এবং সেই সময় তাদের সকল নাগরিকের জন্য স্মার্ট কার্ড দেওয়া ছিল এবং ওই স্মার্ট কার্ড ইউজ করে তারা নানা রকম 2007 সালেই অনলাইন সার্ভিসেস অ্যাক্সেস করতে পারতো, ডকুমেন্টে ডিজিটাল সিগনেচার করতে পারতো, ইভেন ই ভোটিং পর্যন্ত করতে পারতো। এবং তাদের তো ই ব্যাংকিং ছিলই ওই সময়, এবং সাথে সাথে অলমোস্ট অনেক অর্গানাইজেশন পেপারলেস হয়ে গেছে। তো যখন ওই 2007 সালের এই যে সাইবার অ্যাটাকটা যখন তাদের কাছে আসলো, তখন কিন্তু তাদের টোটাল দেশের মধ্যে যে সকল সার্ভিস ছিল অনলাইন বেসড, এগুলো পুরোপুরি ক্রিপলড হয়ে গেল এবং কেউ অ্যাক্সেস করতে পারছিল না, এবং প্রায় এটা 1-2 সপ্তাহ এই সাইবার অ্যাটাকটা আসলে ছিল। সো এই তারপর তারা চিন্তা করলো যে আসলে দিন যত যাচ্ছে এই সাইবার অ্যাটাকটা আসলে এই ধরনের সাইবার অ্যাটাক আরো আসলে বাড়বে। তো ওখান থেকে উত্তরণের জন্য তারা নতুন একটা প্রকল্প নিয়েছিল, এবং এই প্রকল্প হচ্ছে ওয়ান অফ দ্য আউটপুটস হচ্ছে তাদের একটা ন্যাশনাল সিকিউর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাকবোন, যেটাকে তারা বলে হচ্ছে এক্সরুট। তো এক্সরুট হচ্ছে আসলে এই বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে ইন্টারনেট ইউজ করে কিভাবে সিকিউরলি ডাটা এক্সচেঞ্জ করা যায়, এবং এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের অন্যতম অ্যাডভান্সড সিকিউর ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ধারণা করা হয় ন্যাশনাল লেভেলে। তো বাংলাদেশও কিন্তু আমাদের ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বা বিএনডিএ বা ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বা এনিয়া এই ধরনের প্রকল্প আছে, যে প্রকল্পে সর্ট অফ আমরা সিমিলার টু এক্সরোড কিছু ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট বা ন্যাশনাল লেভেলে কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে। তো যখন এই ধরনের চেষ্টাটা থাকে, তখন আসলে অনেক সময় দেখা যায় যে ফাংশনালিটিটা কোর মানে ফোকাসটা পেয়ে যায়। তো আমাদের উচিত যে আমরা যখন এই ধরনের ন্যাশনাল লেভেলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করবো, তখন যাতে সিকিউরিটি বাই ডিজাইন এই প্রিন্সিপালটা যেন আমরা চিন্তা করি, এবং সাথে এটার সুবিধা হচ্ছে যে আমাদের সিকিউরিটি বাই ডিজাইন যদি আমরা প্রিন্সিপালটা মেনটেন করি, তখন আসলে সিকিউরিটিকে একদম টোটাল সিস্টেমের কোরে আসলে রাখা হয়। তো এটা এমন না যে আমরা এমন একটা ফাংশনাল সিস্টেম তৈরি করলাম, সেই ফাংশনাল সিস্টেমে যখন দরকার হবে তখন সিকিউরিটিকে একটা প্যাচ ওয়ার্ক হিসাবে নিয়ে আসবো বা অ্যাডক সলিউশন হিসেবে অ্যাড করবো, এরকম না। আমাদের টোটাল সিস্টেমটিকে ডিজাইন করতে হবে আসলে সিকিউরিটিকে একটা কোর ফিচার হিসেবে ধরে। তারপর আমাদের এই চ্যালেঞ্জগুলোর মধ্যে আরেকটা মেইন সমস্যা হতে পারে হচ্ছে, বা সমস্যা হবে, হিউম্যান রিসোর্সেস। কারণ হচ্ছে আমাদের এই ধরনের সাইবার অ্যাটাক গুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের এনাফ সিকিউরিটি ফোকাস টেকনিক্যালি কম্পিটেন্ট ওয়ার্কফোর্সেস এবং হিউম্যান রিসোর্সেস দরকার। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান সময়ে বিভিন্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিএসসি লেভেলের সিলেবাসের দিক যদি তাকাই, এটা আসলে খুবই খুবই সারপ্রাইজিং যে খুবই কম ইউনিভার্সিটিতে সিকিউরিটির কোর্স কম্পালসরি কোর্স হিসাবে এই ধরনের বিএসসি লেভেলে আছে। এর মানে আসলে কি, আমরা কিন্তু আমাদের যে স্টুডেন্ট বা ওয়ার্কফোর্স গুলোকে ট্রেন আপ করছি, সেই ওয়ার্কফোর্স গুলোকে কিন্তু আমরা সিকিউরিটির নলেজটা দিয়ে ট্রেন আপ করতে পারছি না। ঠিক আছে, সো আমাদের আসলে যেটা করতে হবে, অবশ্যই অ্যাটলিস্ট একটা বা দুইটা সিকিউরিটি কোর্স মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে বিএসসি লেভেলে অ্যাটলিস্ট কম্পালসরি করে দেওয়া উচিত। আমরা অন্যান্য দেশের যে সকল ওয়ার্ল্ড রিনাউন্ড ইউনিভার্সিটিস গুলো আছে, তাদের যদি আমরা সিলেবাসটা তাকাই, মোট 99% ইউনিভার্সিটির কোর্স সিলেবাসের মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুটা করে সিকিউরিটির কোর্স কিন্তু আছে। তো এটা আমরা অবশ্যই খুবই ল্যাকিংস আমাদের এখানে এখনো, এটা আমাদের একটু ফোকাস হওয়া উচিত। এর সাথে সাথে অবশ্যই আমাদের আরেকটা জিনিসের দিকে তাকাতে হবে যে স্পেশালাইজড সিকিউরিটি সাইবার সিকিউরিটির উপর কোনো এমএসসি ডিগ্রি ব্যবস্থা করা যায় কিনা। এখন বর্তমানে মোস্ট প্রবলি আমি গত বছর যখন লুক আপ করেছিলাম, শুধুমাত্র একটা বা দুইটা ইউনিভার্সিটিতে স্পেশালাইজড এমএসসি ডিগ্রি অন সাইবার সিকিউরিটিকে অফার করা হচ্ছে। তো এই সংখ্যাটা আসলে আমাদের আসলে আরো ধীরে ধীরে বাড়াতে হবে, যাতে স্টুডেন্ট গুলোকে আমরা ঠিক মতো স্পেশালাইজ নলেজ দিয়ে ট্রেন আপ করতে পারি, এবং সাথে সাথে আরেকটা জিনিসের দিকে ফোকাস রাখতে হবে যে সাইবার সিকিউরিটির কে স্টুডেন্ট গুলোকে সাইবার সিকিউরিটির বিভিন্ন টেকনোলজিতে আসলে ইন্টারেস্ট করার জন্য অনেক প্রকার স্টুডেন্ট অ্যাক্টিভিটিস গুলো আছে। তো এই অ্যাক্টিভিটিস গুলো আমাদের এখানে আসলে প্রমিনেন্ট ভাবে আরো করা উচিত। গত 3-4 বছরে আমার যতদূর মনে পড়ে শুধুমাত্র একটা এরকম একটা ইভেন্ট হয়েছিল। লাস্ট আরেকটা জিনিসের দিকে আমি একটু ফোকাস করতে চাই, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটির রিসার্চ। আমাদের টোটাল যদি সাইবার সিকিউরিটির যে টোটাল রিসার্চ হয় গোটা পৃথিবীতে, এখানে আমাদের কন্ট্রিবিউশন অলমোস্ট নেগলিজিবল। ঠিক আছে, সো আমরা একেবারেই একদমই সাইবার সিকিউরিটি লেভেলে আমাদের রিসার্চ খুবই কম হচ্ছে। তো এটা আসলে অনেকগুলো কারণ আমরা এই রিলেটেড যেটা বললাম, আমরা ট্রেন আপ করতে পারছি না স্টুডেন্ট গুলোকে, প্লাস আমরা যে রিসার্চ করব সেই রিসার্চের জন্য আসলে যে পরিমাণ ফান্ডিং দরকার, সেই ফান্ডিংটা আমাদের এখানে একটু অপ্রতুল। তো এই অবস্থায় আসলে
আমাদের গভর্নমেন্ট প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রি সবাইকে এগিয়ে আসতে হবে। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি এই ধরনের ইনিশিয়েটিভ যেখানে গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রি থেকে ইন্ডিয়া জুড়ে বিভিন্ন আইআইটি গুলোতে বা বিভিন্ন প্রমিনেন্ট ইউনিভার্সিটিস গুলোতে সাইবার সিকিউরিটির উপর সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হয়েছে। তো এই জিনিসটা আমাদের দেশেও আসলে খুবই খুবই দরকার, এবং এটা আসলে যত দ্রুত হওয়া দরকার আমার মনে হয় তত ভালো, কারণ সাইবার সিকিউরিটি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এটা একটা প্রমিনেন্ট অ্যাটাক ফ্যাক্টর তৈরি করবে, এবং এটা আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত। তো এইটুকুই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। Thank you very much for your nice words. You talked about the cyber security and then the data ICT. All those are relevant to the Bangladesh in a prospect to have a developed nations. Yeah. Thank you very much for your time today. Thank you very much. Now I would like to request Dr. Hassan Chaudhary, Associate Vice President, Aerospace Center, the University of Texas at El Paso, USA. Dr. Hassan Chaudhary. Thank you, sir. I appreciate inviting me this morning. Thank you. Nice to see you here. I got this question for you. We are really excited that you are working with NASA, which is considered the most exciting place to work for a global technology leader. However, we are quite aware from all these advanced areas of industrial research and the future industrial revolution, as we discussed earlier. How do you see Bangladesh as we will be competing in these areas of research, both from an academic and industrial perspective? And another question, what would be your recommendation for Bangladeshi next generation for their industry-ready learning pathways? Dr. Hassan Chaudhary, Associate Vice President, Aerospace Center, University of Texas, El Paso. Thank you, Professor Morshad. I appreciate it. Greetings from El Paso, Texas. It's 7 o'clock here, so it's a chilly morning. I appreciate that. So a little bit about myself. I'm Associate Vice President of Aerospace Center. The center I founded is a NASA-funded research center. I'm a professor of aerospace engineering at the University of Texas, El Paso. To me, it was a very, very long journey. I grew up in Khulna, 8,000 miles from here. And you see an orange aircraft on my desk. That's a Bell X-1, the first supersonic aircraft built by the United States. So when I was in 6th grade, I read a book in my mom's library. It's talk about Bell X-1. And I dreamed of working on that aircraft. It's been a chase of my dream, and I'm living my dream. So before even I start everything, what we should be doing as a nation of Bangladesh, I'm a Bangladeshi born American, but what we need to do is that every kid's growing up in every para in Bangladesh should have a desire and aspiration to go to space and to work in a space field. And it continues to really inspire, engage, and to people to do that. I'm going to split my question into different way. I founded a NASA-funded research center, and last decade put 800 students in aerospace and defense ecosystem. But let me split this question in two ways, okay? United States is going through a large renaissance of space research. In the past, space is always the government things or defense thing. The last decade, we see explosion of commercial activities from Jeff Bezos, the founder of Amazon, or SpaceX, Elon Musk's team. They are commercializing the space. Jeff Bezos plans to have 1 million people working in the space. Space is an area that has no boundary. It has no border. It doesn't require any passport. So every citizen in this world should have an aspiration to be part of that 1 million people working in the space. I'm part of a team that's supporting Blue Origin, the Jeff Bezos' space company, to build a space station. And this is called Orbital Reef. That space station will allow people from everywhere in the world to come and experience space and working in the space. So that will be, so space not going to be only limited to the wealthy nation like United States. Space is a frontier for every country in this world. And of course, a nation that founded in 1971 with sacrifices so many people should take a lead on that. That's absolutely necessary that Bangladesh is a part of the new space generation. And what we need to do that, okay? So one of the things is that United States is launched this new program called Artemis. This is our next moon exploration program. So this time Artemis is the twin sister of Apollo. So next program is called Artemis Mission. It's different than our Apollo program. This Apollo program means that we're gonna go to moon and stay there.
and put a civilization there. So humans going to be multi-planet species, and we have a large settlement on the moon. But United States, so we're going to extract resources from moon, we can build things moon, people will be there, and we're going to benefit the world economy. United States is going through an Artemis Accord. It's signing agreement with many different countries that will do the peaceful exploration of moon. We don't want to militarize moon or have a battle on the lunar South Pole between countries, right? So this Artemis, Bangladesh needs to really look into joining that accord. There are 13 countries already signed that accord, including United Arab Emirates and other countries. So I would recommend, and I can help, to reach out to top NASA official if Bangladesh is interested in signing this Artemis Accord. I will share that. So to bring it, so space is not always building spacecraft or rockets or satellite. It's about using space to the betterment of the, so space can be used for communication revolution. Space is used for mitigating climate change. Space is used to monitor all our Earth. All those things Bangladesh could take a lead. Bangladesh doesn't have right now a coherent strategy, a comprehensive strategy of space development. So first order of business will be how to develop a space policy for Bangladesh. That includes academic program development, that includes bringing industry on board, and that include also having partnerships with other developed nations. So this is the first order of business that have to have a comprehensive plan to do that. The second phase, so that's space, and I hope to see first Bangladeshi in the space. I hope to see Bangladeshi manufactured parts in the space. As a Bangladeshi American, that will be on my dream come true. The second phase of this is the new revolution called urban air mobility. United States going through this urban air mobility. People will be using air taxis. People will go 20 miles, 30 miles using air taxis. People will short haul, long haul, will use this autonomous, semi-autonomous or piloted aircraft. This will congest your airspace, because now you have drones, you have a manned aircraft, you have air taxis flying all over your cities, taking people from here and there. Well, you need to build infrastructure. You need to build. So urban air mobility is real. It's going to come and hit you very quickly. You'll see people using taxis to fly from Dhaka to Narayanganj or all. It's going to revolutionize the transportation. Is Bangladesh ready for that? We have programs, industry. So next phase, so these two, space development and urban air mobility. These are the two areas I think that we should focus with a comprehensive plan. That plan should include academic program development, small business and industry development, and partnership with the developed nation. I hope I answered your question. Okay. Thank you for that. Thank you, Ms. Dr. Ahsan Chaudhary. You put the very nice things to the audience, actually. You know, we have to develop. Should have a plan. As you have a plan, Bell X1, then you're working in the NASA. So we hope that our government is working towards this one. Our honorable member, he's the director of the communication satellite system. So he will tell a little bit about this one. And thank you very much for your time today, and look forward to work with you. Thank you very much, Dr. Ahsan Chaudhary. I did put the Artemis Accord on the chat, and I will be happy to help Bangladesh government if they willing to sign the agreement with NASA. Agreement with you. Obviously, it's needed the new academic programs and then MU with other nations who can have this system on board already. Thank you very much, Dr. Ahsan Chaudhary. Thank you. So, thank you very much. Dr. Bari Kahar, Chief Learning Officer of E2D Education Services US. Dr. Bari Kahar. Give me 1 second. Let me just position myself. 1 second. শুভেচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। I got a question for you. So yes, let me ask please. the question. Okay. Please, go ahead. You had a fascinating track record. You went to Harvard too. You know that you are working on creating a global online platform for an online institute in the USA. How do you think Bangladesh can take advantage of online education and link these qualifications for their future industrial employability? Dr. Bari Kahar, আপনি বাংলা আপনি ইংলিশে বলতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা। আমি বাংলা বলার জন্য অসম্ভব চেষ্টা করব। আমি 27 বছর দেশের বাইরে থাকি, সো ইউ মে রিয়েলাইজ দ্যাট আমার
অ্যাংলো আমেরিকান মাঝে মাঝে হয়ে যাবে আর কি, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনাদের এখানে এসে আমার একটাই উপলব্ধি হলো যে আমার জীবনের জার্নিটা সার্থক। এই জন্যই কথাটা বলছি যে আমি বাংলাদেশের সাথে বহুদিন ধরে কাজ করার চেষ্টা করেছি। 2006 যখন আমরা প্রথম নেক্সট জেনারেশন ওয়ারলেস IEEE কনফারেন্স বাংলাদেশ নিয়ে গেলাম হোটেল শেরাটনে উইথ নর্থ সাউথ ইউনিভার্সিটি, তখন আপনারা মাত্র শুরু করেছেন বা লাইক মোবাইল মুভমেন্ট। সেই বাংলাদেশের মোবাইল মুভমেন্ট অনেক এগিয়ে গেছে। ওই সময় আমি শ্রদ্ধেয় ইকবাল কাদের, যিনি বাংলাদেশের গ্রামীণ ফোনের সহ প্রতিষ্ঠাতা, ওনার দ্বারা মেন্টরড হয়ে আর কি, উনি তখন আমাদেরকে বলছিলেন যে মানুষের ব্রেইন আলু পটলের মতো কিছু বিক্রি করার মতো না আর কি। উনি বলছিলেন যে আমাদের ব্রেইনটা ইজ ভেরি কেপেবল। আমি যেমন আমেরিকা থেকে চলে এসে এদেশে কোটি মানুষের কমিউনিকেশনের কানেকশনের ব্যবস্থা করতে পেরেছি, anyone in Bangladesh can do the same thing to the world. তারও পরে আমরা আজকে যেখানে আমরা এসেছি, এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা। এই সময় আমার একটা ছোট্ট গল্প মনে পড়ছে। আমাদের শ্রদ্ধেয় আপু এখানে বললেন যে বাংলাদেশে উনি তার গ্র্যান্ড পাওয়ার গল্প বললেন। তো আমার ছোটবেলায় আমি যখন কচি কাচের আসর বলে একটা আমার অথবা কোনো একটা প্রোগ্রাম হতো বাংলাদেশে, ওখানে দেখেছিলাম যে একটা মেয়ে খুবই ভালো বক্তব্য দিল, উপস্থিত বক্তব্য দিল। ও বললো যে আমি একবার সায়েন্টিস্ট হতে চাই, আমি একবার নাইট রাইডার হতে চাই, আমি একবার সুপারম্যান হতে চাই, আমি একবার খাদ্যমন্ত্রী হতে চাই, আমি একবার নাসা সায়েন্টিস্ট হতে চাই, আমি একবার সাইবার সিকিউরিটি সায়েন্টিস্ট হতে চাই। আমি এগুলো একটু অ্যাড করছি কারণ ওই সময় নাসা সায়েন্টিস্ট কিংবা সাইবার সিকিউরিটি হয়তো মেয়েটা জানতো না। আমার কাছে এখানে দেখে মনে হচ্ছে আমি একবার ফিজিশিয়ান হতে চাই, আমি একবার বাংলাদেশের সবার শেষে প্রধানমন্ত্রী হতে চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সো এখানে আমি আমাদের শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে বলছি, এবং উনার যে আত্মীয় স্বজন যারা এখন বেঁচে আছেন, দেশকে একটা নতুন মহিমায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবার জন্য দোয়া কামনা করে বলছি বাংলাদেশ যেন পৃথিবীতে সবার জন্য শিক্ষা আনতে পারে, সমানভাবে সবার জন্য শিক্ষা আনতে পারে। শিক্ষার পাশাপাশি অমর্ত্য সেনের আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, বাংলাদেশ যেন সবার জন্য এমপ্লয়মেন্ট কিংবা আর্থিক ইকুইটি আনতে পারে। এক্ষেত্রে ব্র্যাক গ্রামীণ যে কাজগুলো করেছে এখন সারা পৃথিবীতে একটু রেপ্লিকেট হচ্ছে। কিন্তু যদি আপনারা দেখেন, একটু ফিরে তাকিয়ে দেখেন, আমরা যেটা করেছি, আমরা আমাদের সহজলভ্য সহজ জায়গা থেকে সবসময় কাজটা শুরু করেছি, যে বাংলাদেশ থেকে আমরা শুরু করবো, তারপর পৃথিবীতে যাবো। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এনিথিং আমরা যেমন গ্রামীণ কিংবা ব্র্যাক 13টা দেশে হয়তো গিয়েছে, আমাদের কাছাকাছি 13টা দেশে গিয়েছে, কিন্তু ইট ওয়াজ নট স্কেলেবল টু দ্য ওয়ে গুগল হ্যাজ গন টু বাংলাদেশ অর ফেসবুক হ্যাজ গন টু বাংলাদেশ। সো আমি আমাদের ফিলোসফিক্যালি শিক্ষার কথা যখন বলা হয়, শিক্ষার দুটো ভাগ আছে। একটা হচ্ছে শিক্ষাকে আমরা আত্ম উপলব্ধি করি কিংবা উই ডু এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, যেটা আপনারা আউটকাম বেসড লার্নিং এর কথা বলছেন। আর একটা হচ্ছে শিক্ষা পলিসি, যে কারণে আপনারা OBE কিংবা আউটকাম বেসড লার্নিং এর জন্য আজকাল একটা ফর্মালিটিস তৈরি করছেন বাংলাদেশে। সেটা আরেকটা পার্ট, যে পলিসিগত ভাবে আমরা কতটা সক্ষম ভাবে বাংলাদেশ সেটা ইমপ্লিমেন্ট করতে পারলাম। How can we really implement true, genuine policies, which is not only true and good for Bangladeshi citizens, but good for the citizen of the earth? এক্ষেত্রে আমি আমার থার্ড জিনিসটা আনতে চাই, যে একটা ফানি জিনিস আমার হয়েছিল। আমি যখন একটা RTV-তে প্রোগ্রাম করছিলাম, তখন ওয়ান অফ দ্য বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলছিলেন আমাকে যে বাংলাদেশি বিদেশি, আমরা বাঙালিরা বাংলাদেশি বিদেশিদের সাথে কাজ করতে পারি না, বাংলাদেশি গ্লোবাল সিটিজেনদের সাথে কাজ করতে পারি না। লাইক আমাদেরকে কত ভালো ভালো প্রফেসর আছেন, ফাইনালি আমরা হয়তো দেখছি যে আপনারা আমাদের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, কিন্তু একটু ভালো করে খেয়াল। হ্যালো, কেউ কি কিছু বলছেন? No, it's okay. আচ্ছা, ওকে। ফাইনালি আমরা দেখছি যে আপনারা আমাদের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, কিংবা সেই সুযোগটা হয়তো তৈরি হয়ে গেছে, যেখানে আমি শুনেছিলাম আমাদের জোকস করে বলা হয়েছিল যারা বিদেশে থাকেন NRB, তারা আসলে নন রেসিডেন্ট বাংলাদেশি না, তারা হচ্ছে নন রিলায়েবল বাংলাদেশি। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, এক্ষেত্রে আপনাকে হয়তো খেয়াল করছেন,
আমরা হয়তো বাংলাদেশের কাছে নন রিলায়েবল হতে পারি, কিন্তু আমেরিকার কাছে, ইউকের কাছে, সুইডেনের কাছে, অস্ট্রেলিয়ার কাছে আমরা কিন্তু নন রিলায়েবল। বাংলাদেশ ইজ নোই। সো আমরা যদি রিলায়েবিলিটি বাংলাদেশিদের মধ্যেও তৈরি করতে পারি এবং আমাদের মধ্যেও তৈরি করতে পারি, সেটার যোজন হয়তো আপনারা এখানে শুরু করেছেন, সেটার একটা সুযোগ হয়তো আপনারা এখানে শুরু করেছেন। সেদিক থেকে আমার এডুকেশন পলিসির ক্ষেত্রে যে সামান্য কয়েকটা রেকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য, যে আমরা শুধু হার্ভার্ডের কথা চিন্তা করবো না। হ্যাঁ, হার্ভার্ডের পুলিশ, কিন্তু হার্ভার্ডের ছাত্রদের কাছে জানেন ট্রু হার্ভার্ড কি? আমরা হাসাহাসি করি যে ট্রু হার্ভার্ড হচ্ছে মেকেনজি কনসাল্টিং আমাদের জন্য। যারা হার্ভার্ড থেকে পাশ করে তারা সবাই মেকেনজিতে ঢুকতে চায়। যারা মেকেনজি থেকে পাশ করে আসে 3 বছর পরে, তারা কিন্তু আপনার আইদার ফরচুন 1000 এর সি লেভেলের কোনো সিইও হয় কিংবা মেকেনজির পার্টনার হয়। সো হার্ভার্ড রিয়েলি ডাজন্ট থিঙ্ক দ্যাট হার্ভার্ড ওয়ান্টস টু বি হার্ভার্ড গ্রাজুয়েটস। তারপর যারা যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা কিন্তু কথা বলে জোকস করে বলেন যে আরে নোবেল প্রাইজ তো আমার কোনোদিন এই প্ল্যান ছিল না, এটা হয়ে গেছে অন দ্য সাইডে। সো বাংলাদেশকে আমাদের চিন্তা করতে হবে বিয়ন্ড হোয়াট উই ক্যান ডু ফর আওয়ারসেলফ। ইফ দেয়ার ইজ ওয়ান মেসেজ, উই হ্যাভ টু থিঙ্ক লাইক কিউবা। কিউবা যখন 70% শিক্ষিত ছিল, কিউবান রিভলিউশনের পরে ওদের 50% আনএমপ্লয়মেন্ট এবং 70% শিক্ষিত ছিল। 1 বছরে ওরা 100% শিক্ষা অর্জন করে এবং 100% এমপ্লয়মেন্ট অর্জন করে। কিউবার জাতি হিসেবে ধনী না হলেও অন্তরের মানুষ হিসেবে ধনী একটা দেশ। ওরা একটা মেডিকেল স্কুল করে দিয়েছে যেখানে সারা পৃথিবীর আমেরিকান স্ট্যান্ডার্ড মেডিকেল স্কুল, সারা পৃথিবীর ছাত্র যেতে পারে মেডিকেল পড়তে। বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনদের মতো, যেখানে আপনার ওরা পড়ে আবার বিভিন্ন দেশে ফেরত গিয়ে 2 বছর ফ্রি মেডিকেল সার্ভিস প্রোভাইড করে। 1 কোটি টাকার এডুকেশন দে গিভ ইট আউট ফর ফ্রি। সেখান থেকে পলিসির ক্ষেত্রে আমার আপনাদের যারা যারা পলিসি মেকার আছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, তোরা যে যা বলিস ভাই, আমাদের সবাই যেন সবকিছু করতে চাই। সেটার জন্য যেটা সম্ভব পৃথিবীতে আমাদের বাংলাদেশি সিটিজেন হিসেবে শুধু না চিন্তা করে আমরা বাংলাদেশি এবং পৃথিবীর সিটিজেন হিসেবে নিজেদেরকে চিন্তা করবো। তখন যেটা হবে যে আপনারা হয়তো একটা রিসার্চ ট্রায়াঙ্গেল পার্ক শুধু নারায়ণগঞ্জে করবেন না, একটা রিসার্চ ট্রায়াঙ্গেল পার্ক। বাই দ্য ওয়ে, আপনারা যদি করতে চান, আমার কাছে 480 একর একটা জমির সন্ধান আছে। বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান হ্যাভ free land. Bangladesh government and policymakers can have 480 acres of free lands in the United States to build a co-research triangle park owned by Bangladesh government এবং বাংলাদেশি প্রবাসীদের দ্বারা own। এরকম একটা প্রজেক্ট আমার হাতে এই মুহূর্তে আছে। সো তোরা যে যা বলিস ভাই, আমাদের সবকিছু করা চাই। ওখানে হয়তো আমাদের নাসা বড় ভাইয়ের একটা সামান্য প্রজেক্ট থাকবে, বাংলাদেশ গভর্নমেন্টের পলিসি মেকার্স এবং ইউএস গভর্নমেন্ট মিলে একটা করছে। আমরা হয়তো অস্ট্রেলিয়াতে এরকম একটা ল্যান্ড পাবো, আমরা হয়তো ইউকে তে নাও পেতে পারি, কারণ ওরা তো ল্যান্ডের জন্য আমাদের দেশ দখল করে ফেলছিল। বাট আমরা অন্যান্য দেশে যেখানে ল্যান্ড আছে, যেখানে আমাদের সুযোগ আছে পৃথিবীকে ছড়িয়ে পড়ার, ওই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা সুযোগ করে দিয়েছে আমাদের দেশগুলোকে। একসময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে ছিল ওরা আমাদেরকে কলোনাইজ করত। এখন কিন্তু শিক্ষা এবং জ্ঞান দিয়ে আমরা পৃথিবীকে কলোনাইজ করতে পারি, এবং তার জন্য একটা দেশ দখল করতে হবে, তার জন্য মানুষের মন জয় করতে হবে। সেই মানুষের মন জয় করার জন্য আমরা কি করতে পারি? Let's partner up with reliable Bangladeshi Americans or Bangladeshi global citizens যারা ইউকে, অস্ট্রেলিয়া যেখান থেকে আছেন, এবং আপনাদের পুরোপুরি এটার ক্ষমতা না নিয়ে আমাদের ক্ষমতা ভাগাভাগি করে বিদেশি অপারেশন রান করেন। সো উই হ্যাভ সিমুলেশন বাংলাদেশ ওভারসিজ অ্যাজ ওয়েল, যেখান থেকে আমরা সরাসরি প্রথম বিশ্বের জিনিস সরাসরি, যেমন ইকবাল ভাই যখন আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে নিয়ে গেলেন 1994 সালে, তখন আমি থাকি নিউ ইয়র্ক সিটিতে। আপনার 30 মিনিট লাক্সারি ফোন, সেলফোন ওয়াজ এ লাক্সারি ডিভাইস ইন আমেরিকা। কিন্তু ইকবাল ভাই যখন ক্র্যাশ করলো আপনার কি বলে ওয়াল স্ট্রিটে যখন কম্পিউটার ক্র্যাশ করে, তখন রিয়েলাইজ করেন বাংলাদেশের মানুষের জন্য সেলফোন ওয়াজ নট এ লাক্সারি ইন 1994। এই সেলফোনের যে রেভলিউশন বাংলাদেশ করেছে এখন, সেগুলো তখনই সম্ভব যখন আমরা সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, এখন যেমন বাংলাদেশে আপনার কি বলে আইএসডি 20,000 ডলার নিয়ে শুধুমাত্র বাংলাদেশের বিলিয়নিয়ারদেরকে আমেরিকান স্ট্যান্ডার্ড এডুকেশন দিচ্ছেন। সেম স্ট্যান্ডার্ড এডুকেশন আমরা নিয়ে আসতে পারি বাংলাদেশে ফর প্রতিটা বাংলাদেশি গ্রামের স্কুলের জন্য, যেটা শ্রীলঙ্কান গভর্নমেন্ট অলরেডি করেছে। এবং সেই জন্যই আমি ইটুডি ওয়ার্ল্ড স্কুল ফাউন্ড করেছি।
আপনারা যদি বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে আমেরিকান স্ট্যান্ডার্ড এডুকেশন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে নিয়ে যেতে পারেন। আজকে আমার একটা সিমুলেশন আমাদের রিসার্চ ল্যাবে সিমুলেশন হিসেবে নকলার একটা ছেলে আছে প্রত্যন্ত অঞ্চল থেকে, and he qualified for second round of coming to USA as a study abroad program. Promoting study abroad, bringing an education policy that brings the world together, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পৃথিবীর জন্য খুলে দেওয়া এবং আমাদের সিমুলেটেড ওয়ার্ক স্টাডি সারা পৃথিবীর কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমেরিকান সিমুলেটেড ওয়ার্ক পৃথিবীতে ছড়িয়ে দেয়া। বাংলাদেশিরা ক্যান লিড দ্য ওয়ার্ল্ড। শেখ মুজিব আমাদের মাননীয় বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ লিড করেছেন, আমরা শিক্ষা দিয়ে পৃথিবীকে লিড করতে পারি। তার জন্য প্রয়োজন শিক্ষা পলিসি, যেখানে হাফ অফ আমাদের গভর্নমেন্টের লোকজন চিন্তা করবেন যে আমরা আমাদের চাকরির অর্ধেকটা সময় দেশের বাইরে বাংলাদেশি প্রোগ্রাম গুলো রান করবো, বাকি অর্ধেকটা সময় বাংলাদেশে সেগুলো ফেরত নিয়ে আসবো। এই কালচারটা যেদিন আমরা তৈরি করতে পারবো, যেদিন শিক্ষার কালচার আমরা বদলাতে পারবো, যে আমরা শুধু বাংলাদেশি সিটিজেনই নই, আমরা পৃথিবীর সিটিজেন, আমরা মার্সের সিটিজেন, আমরা চাঁদের সিটিজেন, সেদিন থেকে আমরা দেখবো যে পৃথিবী সুন্দর। এবং তার জন্য আপনারা যদি any of those research programs would like to launch with the World School, we're happy to at least have 1,000 students pilot. We're happy to bring that funding for you. Please do let me know. Thank you so much. Thank you very much, Dr. Barika, for your nice inspirational talk. আপনি যে ড্রিম হাই শুরু থেকে বলেছেন যে মানে to be NASA, to be a night rider, you know, so many things. All are really inspirational talks for the graduates and for us as well. You talks about exponential learning and OB and policy making. Obviously, আমরা এইগুলি নিয়ে কাজ করতেছি। আমাদের এই এক্সিবিশন অথবা ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন মূল উদ্দেশ্য এগুলি বাস্তবে রূপ দেওয়া, যাতে করে আমাদের গ্রাজুয়েটরা পাস করে ইন্ডাস্ট্রিতে চাকরি পায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকেন, যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আমরা আপনার সাথে থাকবো। Thank you very much, Dr. Barika. ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকেও। Dr. Nishan Kumar Vishas, Associate Scientist, NASA Goddard Space Flight Center, USA. Dr. Nishan Kumar Vishas. Hello, আপনি কি আমাকে শুনতে পান? Yeah, I'm listening to you. Okay, I'm listening to you. Welcome. I got a question for you. We are lucky to have panels actually from NASA today. You are an expert in computing, hydrological modeling, satellite remote sensing on disaster resilience. From your experience in different global regions, we would like to know why our technical education is behind the current industrial needs in the local and international markets. And also a slightly different question. Do you see Bangladesh can benefit from creating a multi-sectoral central resource organization like a mini version of NASA to bring industry and academia closer to creating an industry-ready employable workforce? Dr. Nishan Kumar Vishas. অনেক ধন্যবাদ। এবং আমি নিজেকে খুব লাকি ফিল করছি এখানে জয়েন করতে পেরে আপনাদের সাথে আলোচনায়, এবং অনেকের অনেক কথা শুনছি, খুব ইন্সপাইরেশনাল এগুলা আমাদের দেশের জন্য। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা যখন আন্ডারগ্র্যাড বা যখন আর্লি ক্যারিয়ারে ছিলাম, তখন এরকম একটা সেশন আমাদের জন্য খুব দরকার ছিল, যে গ্লোবাল লিডাররা কোথায় কখন কিভাবে কাজ করছে এবং সেটার সাথে আমরা কিভাবে নিজেদেরকে আগায় নিয়ে যেতে পারি। So it's really helpful. And another thing that I want to mention regarding this session is that this is the first time I'm seeing in any like conference in Bangladesh talking about the IoT and agricultural. It's not agriculture. So I really feel like lucky to join in here. So first, I mean, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বললাম। আমি একটু বাংলা আর ইংলিশ মিশিয়ে বলতে পারি। I'm sorry for that. বাট বাংলাটা বলার মেইন কারণ হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে, যারা আরো বেশিভাবে এনগেজমেন্ট ফিল করতে পারে আমার সাথে, এই জন্য আর কি এনগেজড হতে পারে। সো আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড বলি একটু। আমি ঝিনাইদহে বাড়ি আমার, আমি ঝিনাইদহে বড় হয়েছি। এরপর বুয়েটে আন্ডারগ্রেড করেছি ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বা পানি সম্পদ কৌশল বিভাগে। এরপর আমি এখানে মাস্টার্স এবং পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। এখন আমি কাজ করছি নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। আমরা এখানে গ্লোবাল ল্যান্ডস্লাইডিং এক্সপোজার নিয়ে কাজ করছি, মানে ভূমিধস পৃথিবীর কোথায় কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা নিয়ে কাজ করছি। এবং সেখানে কিভাবে স্যাটেলাইট ডেটা বা স্যাটেলাইট ইনফরমেশন আমাদের জন্য হেল্পফুল হতে পারে, এটা নিয়ে আমরা এখন ফোকাস করছি।
সো আমি আপনার প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করব। ফার্স্ট, যে আমরা কেন পিছিয়ে আছি বা আমাদের টেকনিক্যাল এডুকেশনের ল্যাকিংটা কোথায় বা লিমিটেশনটা কোথায়, যে কারণে আমরা এখনো গ্লোবাল মার্কেটে অন্যান্য কান্ট্রির যারা আছে বা অন্যান্য যারা আছে তাদের সাথে কম্পিট করতে পারছি না। সো আমরা যদি বলি যে আমি ফার্স্ট যে পয়েন্টটা খুব স্ট্রংলি বলবো সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা টু মাচ প্রফিট ওরিয়েন্টেড। মানে আমরা সবসময় চিন্তা করি যে কোন ডিপার্টমেন্ট বা কোন মেজরে সব থেকে বেশি প্রফিট হচ্ছে, কিন্তু এর বাইরে আরেকটা দিক আছে। এটা ঠিক আছে, কিন্তু এর বাইরে আরেকটা যেটা দিক আমাদের চিন্তা করা উচিত সেটা হচ্ছে প্রফিটের বাইরে আরেকটা জিনিস যেটা সায়েন্স। সায়েন্সটাকে ফোকাস কম হয় আমাদের দেশের মেজর সিলেকশনে। সো এটা একটা বড় ইস্যু। যেমন আমি এই কথাটা বলছি এই কারণে, যেমন আমি যখন বুয়েটে পানি সম্পদ কৌশলে আন্ডারগ্রেড করছিলাম বা ওয়াটার রিসোর্সেসে, তখন দেখলাম যে অনেকেই বলে যে জব মার্কেট খুবই ন্যারো, এখানে তো পড়ে কিছু হবে না, তুমি কেন এখানে পড়ছো, তোমার সিএসসি বা ইলেকট্রিক্যাল পড়া উচিত, যেটা ফোকাসড, যেটা মানে চাকরির বাজার প্লাস সবকিছু অনেক ভালো। কিন্তু আমি পরে নিজে দেখলাম যে না, বাংলাদেশে ওয়াটার রিসোর্সেস এর ভবিষ্যৎ ভালো, প্লাস আমেরিকাতে এসে এখন আমি যে কাজ করছি এটা আমার কাছে মনে হচ্ছে যেন ওয়াটার রিসোর্সেস পড়ার কারণে আজকে আমি এত বড় অপরচুনিটি পেয়েছি। সো দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট আওয়ার এডুকেশন সিস্টেম টু মাচ প্রফিট ওরিয়েন্টেড, কিন্তু সায়েন্স পার্টটাকে আমাদের ফোকাস করা উচিত। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলতে চাই আমাদের এডুকেশন সিস্টেমের, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিস গুলা প্লাস রিসার্চ মানে ইনস্টিটিউট গুলা ফোকাস করা উচিত ফরেন ইউনিভার্সিটি গুলার জন্য। ফরেন ইউনিভার্সিটি গুলোর সাথে কিভাবে অ্যাফিলিয়েটেড করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে ট্রেনিং বা ইন্টার্নশিপ এগুলোর অপরচুনিটি দেওয়া যায়। যেমন আমি একটা এক্সাম্পল বলতে চাই এই ক্ষেত্রে, যে আমার কাছের যে বন্ধু সে ভারতীয় ন্যাশনাল, তো ও কিন্তু ওর লাস্ট ইয়ারে, মানে ও আইআইটি থেকে পড়া, ও লাস্ট ইয়ারে কিন্তু ও ইন্টার্নশিপের সুযোগ পায় কানাডাতে, এবং আরো একজন ওর বন্ধু সে ইন্টার্নশিপের সুযোগ পায় হচ্ছে ইউএসএ তে, এবং এটা পার্ট অফ দেয়ার আন্ডারগ্রেড ডিগ্রি, হুইচ ইজ সারপ্রাইজিং। আমাদের দেশে কিন্তু এরকম অপরচুনিটি গুলো খুব কম। সো যদি স্টুডেন্টদেরকে এরকম একটা এক্সপোজার দেওয়া হয় তাহলে তারা কিন্তু খুব ইজিলি তাদের হায়ার স্টাডিকে বুঝতে পারে যে গ্লোবাল মার্কেটের ডিমান্ড কোন সাবজেক্টে বেশি বা কিসের বেশি, এবং সেইভাবে তারা নিজেদের ক্যারিয়ারটাকে ফোকাস করতে পারে। থার্ড যে পয়েন্ট আমি মেনশন করতে চাই, যে আমাদের ইউনিভার্সিটি গুলো এবং ইনস্টিটিউট গুলো আরো বেশি করে ফোকাস করা উচিত সেমিনার অর্গানাইজ করা, টকস অর্গানাইজ করা, স্পিকিং ইভেন্ট গুলো অর্গানাইজ করা, যেখানে ফরেন যেসব প্রফেসর আছেন বা যেসব গ্লোবালি রিকগনাইজ যেসব প্রফেসর আছে তারা কিভাবে লেকচার দিতে পারে, তারা কিভাবে সেমিনার, তাদেরকে কিভাবে আগ্রহী করে তোলা যায় এই জিনিসগুলোতে, যাতে স্টুডেন্ট আরো বেশি ফোকাস হতে পারে যে তারা কি কি নিয়ে কাজ করছে, কি নিয়ে নতুন এই বর্তমান বিশ্বে ফোকাসড স্টাডি হচ্ছে, সেগুলোতে যারা স্টুডেন্টরা কনসেন্ট্রেট করতে পারে। ফোর্থ যে পয়েন্ট আমি মেনশন করতে চাই, যে আমাদের এডুকেশন সিস্টেমকে আরো বেশি ফোকাস করা উচিত কিভাবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের কম্পিটিশন অর্গানাইজ করা যায়, যাতে স্টুডেন্টদের ভিতর যে মেরিটটা আছে সেটা যাতে উঠে আসে সামনের দিকে, যাতে তারা পরে যে ভালো অপরচুনিটি পায় গ্লোবাল মার্কেটে। আরেকটা যেটা পয়েন্ট এর আগে একজন স্পিকার মেনশন করেছেন অলরেডি, যে আমাদের ইউনিভার্সিটির সিলেবাসটাকে আপগ্রেড করা উচিত, কারণ অনেক ক্ষেত্রেই অনেক ইম্পর্টেন্ট টপিক যেটা নতুন ইনভেন্টেড হয়েছে বা যেটা নতুন জিনিসগুলো আসছে সেই জিনিসগুলো আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করা নাই। এই জিনিসটা যদি সম্ভব হয় সেটা আরো অনেক বড় একটা অ্যাডিশন হবে, যাতে যারা লার্নার তারা জানতে পারবে যে এই নতুন টপিকগুলো পৃথিবীতে এখন ডিসকাসড হচ্ছে এবং এই নতুন টপিকগুলোতে ফোকাস করছে সবাই ইন্টারন্যাশনালি। সো আমাদেরকেও এগুলোতে ফোকাস করা উচিত। লাস্ট আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু খুব সিলেক্টেড ইউনিভার্সিটির গ্রাজুয়েটরাই বাইরে গ্লোবাল মার্কেটে এখন আছে, এর বাইরে আরো কিছু ইউনিভার্সিটি আছে, মানে আমাদের তো অনেক ইউনিভার্সিটি যারা ফোকাসড না এই ব্যাপারে, তাদেরকে কিভাবে আরো এনকারেজ করা যায় যে স্টুডেন্টদেরকে গ্লোবাল মার্কেটে পার্টিসিপেট করানো যায়, ওই ইউনিভার্সিটিগুলো সেই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। আর ফাইনালি আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট বলবো ইউনিভার্সিটি ডিরেকশনে, সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে আরো কিভাবে ট্রেন আপ করা যায়, যে তাদের রিসার্চ ওয়ার্কগুলোকে ইন্টারন্যাশনাল জার্নাল বা পিয়ার রিভিউড পাবলিকেশনে দেওয়া যায়, যাতে তাদের প্রোফাইল আরো বেটার হয়, যাতে তারা গ্লোবাল ইউনিভার্সিটিগুলোতে অপরচুনিটি পায় বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে। গভর্নমেন্টের দিক থেকে যদি আমি তাকাই তাহলে আমি বলবো যে সায়েন্সকে প্রমোট করা, রিসার্চকে প্রমোট করা খুব জরুরি, তা না হলে স্টুডেন্টরা বাইরে পড়তে আসতে আগ্রহী হবে না, গ্লোবাল মার্কেটে পার্টিসিপেট করতে আগ্রহী হবে না। লোকাল মার্কেটের বাইরে এখন আমরা গ্লোবাল ভিলেজ কনসেপ্টে চলে আসছি। সো আমাদের স্টুডেন্টদেরকেও এভাবে এনকারেজ করতে হবে তারা কিভাবে এইসব জায়গাগুলোতে পার্টিসিপেট করতে পারে।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে হায়ার স্টাডিকে প্রমোট করতে হবে, যে এই হায়ার স্টাডির প্রয়োজন। অলরেডি বারিকার ভাই এই ব্যাপারে মেনশন করছে যে আমাদের গভর্নমেন্টকে এটা ইনিশিয়েটিভ নিতে হবে, যে স্টুডেন্টদেরকে অপরচুনিটি দিতে হবে যেন তারা বাইরে আসতে পারে, তাদেরকে এনকারেজ করতে হবে। এবং একটা খুব মিনিমাল পয়েন্ট যেটা হচ্ছে যে যদি তাদের কোনো সাপোর্ট লাগে স্টুডেন্টদেরকে বাইরে পড়তে আসতে, তাহলে সেই সাপোর্টটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া উচিত। ফর এক্সাম্পল, এডুকেশন লোন ইজ এ বিগ ফ্যাক্টর হিয়ার. In India, most of the students are coming to USA by taking the education loan from the government support, and then they are repaying the loan by doing job here or by participating in the global market. আর স্টুডেন্টদের পার্সপেক্টিভে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এখন প্রত্যেকটা ম্যাটেরিয়াল সবকিছু অনলাইনে আছে, সো everyone should prepare themselves to participate in the global market. যেমন আমাদের গত সপ্তাহে একটা সামিট ছিল, এটা জিও ফর গুড, অর্গানাইজড বাই গুগল। তো ওইখানে আমি অনেক সেশনে যে দেখছিলাম যে কারা কি প্রেজেন্ট করতেছে, হঠাৎ করে দেখলাম একজন প্রেজেন্ট করতেছে উনি রংপুর থেকে। তো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। সো আমি খুব খুশি হয়েছি দেখে, ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম যে উনি রংপুর থেকে জিও ফর গুড সামিটে পার্টিসিপেট করতেছে। সো এই জিনিসগুলা তার মানে কি, মানে আমরা পার্টিসিপেট করতে পারবো যদি আমাদের সেই এক্সপোজারটা দেওয়া হয় এবং স্টুডেন্টরা যদি নিজে থেকে আগ্রহী হয় এবং তাদের সেই আগ্রহটা বাড়ানোর উদ্যোগটা আমরা নিই, তাহলে আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে খুব ভালোভাবে কম্পিট করতে পারি আদার ন্যাশনালদের সাথে। এর বাইরে আরেকটা ছোট এক্সাম্পল দিই যে স্টুডেন্টরা কি করতে পারে, সেটা হচ্ছে যে আমরা টু মাচ ফোকাসড অন ফ্রিল্যান্সিং অ্যান্ড এভরিথিং, বাট নট দ্য অ্যাকচুয়াল থিং। আমি একটা ছোট গল্প দিয়ে এটা এক্সপ্লেন করতে চাই যে আমার ইউনিভার্সিটির হাউজিং এ আমি একটা পোস্ট দিচ্ছি যে আমার একটা বাসা দরকার ছিল, এখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম। তখন দেখি একজন বাংলাদেশি কমেন্ট করছে যে এই পেজে গেলে আপনি হচ্ছে বুকিং ইনফরমেশন পাবেন। তো আমি নাম দেখে বুঝতে পারলাম যে বাংলাদেশি। পরের লিঙ্কে যে দেখলাম উনি বাংলাদেশি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই পেজটার লিঙ্কটা তো ভুয়া। তখন উনি বললেন যে না, এটা এইভাবে ওনারা হচ্ছে আর্নিং সোর্সটা এটা। তো আমি অবাক হলাম যে আমাদের ফ্রিল্যান্সিং এর যে গ্লোবাল মার্কেট সেটা আমরা অন্যভাবে ট্রিট করতেছি। আমাদের কিন্তু মেধা আছে, আমাদের মেরিট আছে, আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু আমরা অন্যভাবে সেটাকে ইউটিলাইজ করতেছি। সেই ইউটিলাইজেশন ডিরেকশনটা যদি চেঞ্জ করা যায় তাহলে আমরা অনেক বেশি ভালোভাবে গ্লোবাল মার্কেটে নিজেদেরকে কম্পিট করতে পারি। এইবার আমি আপনার সেকেন্ড পার্টে অ্যান্সার করতে চাই যে যদি আমরা এরকম একটা মাল্টি সেক্টরাল ইনস্টিটিউট লাইক মিনি ভার্সন অফ নাসা যদি ইনিশিয়েট করতে পারি, সেখানে কি বাংলাদেশ উপকৃত হবে কিনা। এখানে অলরেডি প্রফেসর চৌধুরী খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন যে স্পেস এক্সপ্লোরেশন কেন নেসেসারি বা স্পেসে কি করতে পারি আমরা। আমি এটা একটু ডিফারেন্ট ডিরেকশনে ওরিয়েন্ট করবো, কারণ আমি যেহেতু প্রফেশনালি হাইড্রোলজিস্ট বা রিমোট সেন্সিং স্পেশালিস্ট, আমি ওই ওয়েতে এক্সপ্লেন করার ট্রাই করি। বাংলাদেশ কিন্তু আসলে 3 নদীর সম্মেলনে তৈরি এবং 3টা নদী কিন্তু ইন্টারন্যাশনাল বা ট্রান্সবাউন্ডারি, যেমন গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা। সো এই যে আমরা যত ডিজাস্টার ফেস করি, ন্যাচারাল ডিজাস্টার, এর একটা মেজর পার্ট হয় হচ্ছে আপস্ট্রিম, মানে আমরা উপরের দেশগুলোর কারণে। উপরের দেশের সৃষ্ট বন্যা বা উপরের দেশের সৃষ্ট বৃষ্টিপাত আমাদেরকে পরে অ্যাটাক করার ফলে এই ন্যাচারাল ডিজাস্টার গুলো হয়। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় ল্যাকিং আছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন পাই না আপস্ট্রিম কান্ট্রি থেকে যে আমরা কিভাবে এই ডিজাস্টার গুলো ম্যানেজ করতে পারি। যদিও পাই সেটা 1 to 2 days or 3 days বা 1 week ল্যাকিং এ পাই, কিন্তু আমাদের তো ওই মুহূর্তে ডেটা দরকার। আমাদের জানা দরকার তিস্তাতে এই মুহূর্তে বন্যা হচ্ছে কিনা, সেটা জানতে হলে আমার তিস্তার আপস্ট্রিমের তথ্যটা এই মুহূর্তে দরকার, এটা আগামীকাল বা পরশুদিন হলে হবে। এবং এর জন্য the only way যে আমরা এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি সেটা হচ্ছে স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি যেমন ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং অন্যান্য আরো অনেক এজেন্সি কাজ করতেছে এটা নিয়ে, যেন আমরা গ্লোবাল স্কেল ডেটা প্রোভাইড করতে পারি। সো আমাদের বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশন আছে, ফর এক্সাম্পল বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, আমি ওখানে কাজ করছি 2 বছর, IWFM বুয়েট, এরা সবাই কাজ করছে, বাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন লিমিটেশন। তো এই জায়গাটাই আমরা খুব ভালোভাবে ফোকাস করতে পারি যদি আমরা একটা মাল্টি সেক্টরাল ক্রস কালচারাল একটা অর্গানাইজেশন ধরতে পারি বা একটা ইনস্টিটিউট তুলে ধরতে পারি যেটা টু মাচ সায়েন্স ফোকাসড হবে, যেটার সাথে পলিটিক্যাল বা ব্যুরোক্রেটিক ইস্যুটা কম থাকবে, সায়েন্সটাই বেশি, সায়েন্স প্র্যাকটিসটা বেশি থাকবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কি কি পেতে পারি, একটা হচ্ছে শর্ট টার্ম যে বেনিফিট গুলো আমরা পেতে পারি, যে গ্লোবাল যে সায়েন্স অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেটার সাথে আমরা নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারি। কারণ আমাদের যে অর্গানাইজেশন গুলো যেমন পানি উন্নয়ন বোর্ড বা এই অর্গানাইজেশন গুলোর এমপ্লয়িরা
তার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর উপর বেশি ফোকাস। তো এরকম যদি একটা ইনস্টিটিউট আমরা করতে পারি, অবভিয়াসলি সেই ইনস্টিটিউট এই যে গ্যাপটা, সেই গ্যাপটা ফিল আপ করতে পারে। এই গ্যাপটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি ভ্যালি অফ ডেথ, মানে মৃত্যুপুরী। কারণ সায়েন্স অনেক দ্রুত আগে যাচ্ছে, আমাদের যে রেগুলার ইনস্টিটিউট গুলো, অর্গানাইজেশন গুলা, যেটাকে আমরা বলছি স্টেক হোল্ডার অর্গানাইজেশন, তারা ডে টু ডে অ্যাক্টিভিটিসে বেশি ব্যস্ত, যে কারণে তারা ফোকাস করতে পারছে না বা খাপ খাওয়াই নিতে পারছে না সায়েন্সের অগ্রগতির সাথে। সেই জায়গাটাই কিন্তু আমরা খুব ভালোভাবে ফোকাস করতে পারি যদি এরকম একটা মাল্টি সেক্টরাল ইনস্টিটিউট গড়ে তুলতে পারি। সেকেন্ড সেটা হচ্ছে যে সায়েন্স যেভাবে আগে যাচ্ছে সেইগুলোর সাথে আপ টু ডেট থাকা লেটেস্ট ইনফরমেশন গুলো নেওয়া, সেই ইনফরমেশন গুলো নিয়ে আমরা কিভাবে আরো আমাদের ওয়েদার, ক্লাইমেট, এই সায়েন্স গুলোকে প্র্যাকটিস করতে পারি, সেটা কিন্তু এই ইনস্টিটিউট বেশ ভালোভাবে ফোকাস করতে পারে। থার্ড পয়েন্টটা হচ্ছে শর্ট টার্ম বেনিফিটের মধ্যে যে আমরা আরো ভালোভাবে কোয়ান্টিফাই করতে পারি যে ওয়াটার এবং ডিজাস্টার রিলেটেড মনিটরিং কম্পোনেন্ট গুলা যদি আমরা একটা মাল্টি সেক্টরাল অর্গানাইজেশন গড়ে তুলতে পারি বা ইনস্টিটিউট গড়ে তুলতে পারি, সেটা হইতে পারে যে আগামী কয়েকদিন কিভাবে বন্যা হবে, বৃষ্টিপাত হবে, এই তথ্যগুলো আমরা বেটার মানে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু অনেক স্পেস এজেন্সি আছে, আমরা তাদের সাথে কোলাবোরেশনে যেতে পারি এবং সেই কোলাবোরেশন থেকে আমরা তাদের থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা আরো ভালোভাবে এই জিনিসগুলো কোয়ান্টিফাই করতে পারি এবং সেগুলো অবশ্যই আমাদের দেশের জন্য অনেক বড় বেনিফিট বয়ে আনবে। যেমন আমরা অলরেডি লাস্ট ফিউ ইয়ার্স আমি বাংলাদেশ নিয়ে কাজ করছি অনেক সেক্টরে, আমি ক্লিয়ারলি বলতে পারি স্যাটেলাইট রিমোট সেন্সিং দিয়ে আমরা প্রমাণ করছি যে ফ্লাড ফোরকাস্টিং আপ টু 15 ডেজ বন্যা পূর্বাভাস দিতে পারি আমরা ভালোভাবে। আমরা ক্রপ মনিটরিং আমরা দেখছি ইরিগেশনে ইভেন সামটাইমস মোর দেন 100% ওভার ইরিগেট করি, যেখানে পাম্পিং ইউজ করি, ফুয়েল ইউজ করি, কিন্তু এত ইরিগেশন আসলে ক্রপগুলোর দরকার নেই এবং এই মনিটরিংটা কিন্তু আমরা স্যাটেলাইট তথ্য দিয়ে করেছি। সো এই জায়গাটাই যদি এরকম একটা ইনস্টিটিউট গড়ে তুলতে পারে, তারা এই জিনিসগুলোকে প্র্যাকটিস ওরিয়েন্টেড নিয়ে যেতে পারে বা তখন অ্যাকশনে নিয়ে যেতে পারে যে না কোথায় কতটুকু ইরিগেশন লাগবে, কোথায় কিভাবে ক্রপগুলোর আরো বেটার মনিটরিং করা যাবে, এই জিনিসগুলো তারা কাজ করতে পারে। এরপরে যদি আরো দেখি, এতদিন আমরা জাস্ট হচ্ছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড স্যাটেলাইট স্পেস এজেন্সিস দেখছি, এখন কিন্তু কমার্শিয়াল স্পেস এজেন্সি চলে আসছে ফিল্ডে, যে কারণে খুব মাইনর, খুব লাইক ভেরি হাই রেজলিউশনে কিন্তু আমরা এভরি প্যারামিটার মনিটর করতে পারি, যেগুলো নেসেসারি। কেন? ফ্লাড ফোরকাস্ট বলেন, ওয়েদার ফোরকাস্ট বলেন, আরবান গ্রোথ মনিটরিং বলেন, ডিফরেস্টেশন বলেন, ভূমিধস বলেন, এই প্রত্যেকটা টপিক আমরা খুব ভালোভাবে মেজার করতে পারি স্যাটেলাইট রিমোট সেন্সিং ডেটা দিয়ে উইথ দ্য কমার্শিয়াল স্পেস স্যাটেলাইটস এন্ড আদার যেগুলো আছে ওই ফ্যাসিলিটিস গুলো। কিন্তু এইগুলো যদি আমরা করতে চাই, আমাদের মাল্টি সেক্টরাল এই ইনস্টিটিউটটা একটা বিশাল বড় রোল প্লে করতে পারে। এর বাইরে লাস্ট যদি বলি লং টার্ম বেনিফিট কি হতে পারে এরকম একটা মাল্টি সেক্টরাল ইনস্টিটিউট যদি আমরা গড়ে তুলি, তাহলে বলবো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা অনেক কথা বলছি। ইভেন এবার যারা নোবেল লরিয়েট ছিলেন তাদের একজন কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেছেন। তো তার মানে বুঝতে পারছি আমরা গ্লোবালি ক্লাইমেট চেঞ্জ কতটা ইম্প্যাক্ট ফেলছে এবং সেই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জে যে কান্ট্রিগুলো বেস্ট মোস্ট এফেক্টেড হবে সেটার মধ্যে বাংলাদেশ আছে কিন্তু। সো যদি ওই ক্লাইমেট চেঞ্জ ড্রাইভার গুলো যদি আমরা ফোকাস করতে চাই, যদি আমরা জানতে চাই যে ক্লাইমেট চেঞ্জ গুলো কিভাবে ইফেক্ট করতেছে বাংলাদেশকে, তাহলে কিন্তু এরকম একটা ইনস্টিটিউট যারা লং টার্ম কনসিস্টেন্ট মনিটরিং করবে এবং আমাদেরকে তথ্যটা প্রোভাইড করবে, যার ফলে আমরা জানতে পারবো যে কিভাবে কাজ করছে এই জিনিসগুলা বা এই প্যারামিটার গুলা কিভাবে ডেভিয়েট করছে লং টার্মের সাপেক্ষে। আর লাস্টলি বলবো যে লং টার্ম বেনিফিট আসতে পারে এরকম একটা ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে যে আমরা নতুন স্যাটেলাইট মিশন করতে পারি, আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ। ফর এক্সাম্পল ইন্ডিয়ান ইসরো অলরেডি সেলফ ডিপেন্ডেন্ট এবং এখন অন্যান্য স্পেস এজেন্সিগুলো ইন্ডিয়ান স্পেস এজেন্সির সাথে কাজ করা ট্রাই করতেছে, কারণ আমাদের রিজিয়নটা সব থেকে বেশি ভালনারেবল ইন টার্মস অফ ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড, ডিফরেস্টেশন যেটাই বলেন। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে অন্যান্য ইনস্টিটিউট যারা কাজ করছে, গ্লোবাল ইনস্টিটিউট, তারা খুব ভালোভাবে এরকম একটা ইনস্টিটিউট হলে তার সাথে কোলাবোরেট করতে পারবে, বেটার রিপ্রেজেন্ট করতে পারবে আমাদের কান্ট্রিগুলোকে, বেটার রিপ্রেজেন্ট করতে পারবে কি কি এফেক্টেড হচ্ছে এবং সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা পরবর্তীতে সেইভাবে আগাতে পারবো, আমরা প্ল্যান করতে পারবো লং টার্ম। সো দ্যাটস কাইন্ড অফ সামারি। আমি মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং আমি আবারও বলছি থ্যাঙ্কস এভরিওয়ান যে আমাকে এরকম একটা প্যানেলে রাখার জন্য। Thank you very much, Dr. Nishar Kumar বিশ্বাস, for your the variable space. আসলে বাংলাদেশে বন্যা হয় বা আমাদের হাইড্রোলজিক্যাল ইনফরমেশন আগে থেকে জানা দরকার। আপনি অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন স্টুডেন্ট, সরকার এবং
ইন্ডাস্ট্রিকে কিভাবে কাজ করতে হবে সে ব্যাপারে বলেছেন। তা আমরা অবশ্যই আপনার এই মূল্যবান বক্তব্য অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গে থাকেন, আবার আপনার সাথে আমাদের যোগাযোগ হবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ডক্টর নিশান কুমার বিশ্বাস, for a valuable speech. So I would like to request Professor Mohammad Fazli Alai to say a few words. Professor Dr. Mohammad Fazli Alai, Vice Chancellor, Rasulullah University of Science and Technology. Sir, if you say a few words. Okay, thank you, Professor Morset. Sorry for joining you late. I was very much involved in the international symposium being organized by our university. Somehow, the interaction between the industry and the university or the academic institutions, this is very important. So at the moment, we have seen in Bangladesh, we are progressing a little bit, but that is not enough. I must thank the heads of the departments of different universities that they have already taken some initiative in arranging some communication with the industry. If I tell about one experience about that 40 years back, তখন আমি কিছু ছাত্রদেরকে নিয়ে গেছিলাম আমার যতদিন মনে পড়ে বেগ রাবার ইন্ডাস্ট্রিজ, যারা সাইকেল এবং রিক্সা টায়ার তৈরি করতো। তো একটা রুমের ভিতরে একটা ক্লোজড রুম উইদাউট এনি উইন্ডোজ। তো আমাকে ম্যানেজমেন্ট বললো যে ওইখানে ওদের কেমিস্ট বসে কম্পাউন্ডিং করে এবং সব ক্লোজ, বিকজ হি ডাজন্ট ওয়ান্ট দ্যাট এনিবডি লার্নস বাই সিইং দ্য হোয়াট ইজ এ কম্পোজিশন। তো ওই কেমিস্ট হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু আলোচনা করছিলাম, দেখলাম যে ব্যাকগ্রাউন্ড এডুকেশন তেমন নাই। তবে তাকে শেষে বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন ইন দি মার্কেট ইউ হ্যাভ টু ডেভেলপ দিস R&D অ্যাসপেক্টটাকে তাকে এক্সপ্লেইন করলাম। বললাম হয়তো এমনও হতে পারে হোয়াট এভার হি ইজ ডুইং this is available in the textbook nowadays. And if you go into the research papers, that is more advanced. So how can you remain competitive in the market? So এই জাতীয় জিনিস যদি থাকে ম্যানেজমেন্টের, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের মনে, how can you have cooperation or interlink with the industry? So it is very important from the side of the university to have communication with the people in the management of the industry. They let us sit down, even if you do not want to have some space for our students because your productivity will be lessened, but what the time loss of a management is. Okay, we agree with that one, but let us see what is your problem, what is our problem. A communication start kara with some of the industry is very important. Eta joto beshi hobe tote eta amader jonno useful hobe. If you sit down with 100 people, maybe at the end of the day, you will see that about 30 people is going to join with you, and we'll have further communication, and they'll make a space for your students for having more in industry, some training or whatever attachment. So আমাদের নিশান কুমার উনিও বলে গেলেন যে ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি কিংবা স্টুডেন্টসদের যে যোগাযোগ যে প্রয়োজন, কারণ যখন যারা ছাত্ররা যখন পড়ালেখা করে তখন মনে করে যে এটা একটা ক্লোজড এনভায়রনমেন্ট, এটা ক্লোজ লিমিটেড টপিকস, এটা পড়ে কি হবে। কিন্তু যখন তারা ইন্ডাস্ট্রিতে যখন কিছু যাবে, শিখবে, তাদের সাথে কথা বলবে, তখন সে ভাববে যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই নলেজ এবং হাউ ক্যান আই ইউটিলাইজ মাই নলেজ ইন দ্যাট ইন্ডাস্ট্রি। এই অ্যাটিটিউডটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে টু হ্যাভ মোর কমিউনিকেশন অ্যান্ড ডায়ালগ উইথ দ্য ইন্ডাস্ট্রি। So that will improve our correlation or our the relationship between the industry and the university. That is my view. Thank you, Dr. Morse, for giving me some time. Okay, thank you very much, sir. I would like to know the last panelist today, Dr. Mamun Habib, Professor IUB, visiting scientist, Texas Tech, Arlington, UT Arlington, USA. Dr. Mamun Habib. Thank you so much. Do you have any question for me? Yeah, I got a very question. Although you speak, I'm lengthy, but you are most valuable speaker today. And we are very happy and honored to have you among us today. You have vast experiences of academic as well as industry research. Also, you have witnessed many successful stories of collaboration between industry and academy. You know, our government and UGC with the target of digitalization and 4IR are trying to break the barriers of traditional thoughts where the universities were considered learning institutions as repositories and generators of knowledge, where academic entrepreneurship was actually the supports, the basic research sometimes, and which was rare practice in Bangladesh in large scale. With your experience and knowledge,
What are your suggestions or major focus areas where government, UGC, academic institution, industry should concentrate more for loopholes of our traditional systems and how? Dr. Mamun Habib. Thank you so much, Professor Sarwar Morshed. আমি আসলে কথা বলার আগেই প্রফেসর ফজলে আলাই স্যার কথা বলার পরে যেটা মনে হচ্ছিল, মানে আমি এই ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। Thank you so much, sir, for your good advice, good suggestion. And thank you so much, Professor Sajjad, sir, for organizing such kind of international conference. আসলে আমরা যখন একসময় বাংলাদেশের বাইরে যখন ইন্টারন্যাশনাল কনফারেন্স জয়েন করেছি, দেখতাম ওখানে যখন দেখতাম আমরা একাডেমিক ডিসকাশন হচ্ছে, ওখানে জব প্লেসমেন্ট হচ্ছে, কনফারেন্সের মধ্যে হচ্ছে, ওখানে সিবি ব্যাংক থাকছে, ওখানে ইন্ডাস্ট্রিতে লোকের এসে ওখানে ইন্টারভিউ হচ্ছে কনফারেন্সের মধ্যে, 2 দিন 3 দিনের কনফারেন্স, IEEE কনফারেন্স ইন USA, ইনফর্মস কনফারেন্স ইন USA। তো তখন আমরা ভাবতাম বাংলাদেশ আমরা কবে আমরা চালু করতে পারবো, শুরু করতে পারবো। আমার মনে হয় সাজ্জাদ স্যার যেভাবে প্রসিড করছে, যেভাবে লিড দিচ্ছে, আমরা আসলে সেই দিকে আগাচ্ছি। বাংলাদেশে আমি 2017-এ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ইন দ্য ব্র্যাক ইউনিভার্সিটি, ওই কনফারেন্স আমি লিড করেছিলাম। এন্ড দেন 2019 সেম কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট। আমার ওখানে 2টা সেশন ছিল একাডেমিক ইন্ডাস্ট্রি ডিসকাশন। ওখানে বাংলাদেশের টপ লেভেলের ব্যাংকিং সেক্টর থেকে ছিলেন, ACI থেকে, বিভিন্ন কোম্পানি থেকে ছিলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে। আমাদের ওখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা হয়েছে কি ভালো ভালো কথা সবাই বলছে, আজকে অনেক এনআরবির অনেক কথা বলছে, কিন্তু এগুলি ফর্মুলেট করার জন্য আমাদেরকে যেটা একটা প্ল্যাটফর্ম দরকার, হোয়াট টু ইয়ার থিঙ্কিং নাও, ন্যাশনাল প্ল্যাটফর্ম, যেটা লিড করবে ইউজিসি পার্সোনালি, সো দ্যাট আমরা যেন এটাকে আগায় যেতে পারি। কারণ এটা আসলে অনেক লম্বা পরিসরে কাজ করতে হবে। আমরা চাই অনেক কিছু করতে, কিন্তু আসলে এটা তো আসলে সিঙ্গেল ওয়েতে হবে না, কালেক্টিভ ওয়েতে হতে হবে। সো হোয়াট দ্য Sarwar Morshed is asking the question, আমি ওটাতে একটু আসি। আমি কিছু ভিউ তুলে ধরতে যাচ্ছি। আমার ওই বিগত 2টা ইন্টারন্যাশনাল কনফারেন্স বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা করেছি, সেটা থেকে আমার কিছু অবজারভেশন ইন্টারন্যাশনালি আমার এক্সপিরিয়েন্স থেকে। আমাদের প্রথমে যেটা দরকার হচ্ছে কি ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম ডেভেলপমেন্ট। এখন আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশের যে কারিকুলাম ডেভেলপমেন্ট ইজ এ লেন্দি প্রসেস। আমাদের কিছু অফিসিয়াল কিছু ডেকোরাম আছে, ইউজিসি আছে, ওগুলি মেনটেন করতে গিয়ে আমাদের সময় লেগে যায়। আমরা যেমন একটা কোর্স অফার করতে গিয়ে নতুন কোর্স অনেক সময় লাগে, কিন্তু এটার বিকল্পটা কি আমরা কিভাবে নিতে পারি সেটা কিন্তু একটা ফ্যাক্টর। যেমন সাপোজ আমরা কিন্তু শর্ট কোর্স, সার্টিফাইড কোর্স চালু করতে পারি, এটা উইদিন দ্য আমাদের যে সিস্টেম সেটার মধ্যে, সেটা খুবই লেটেস্ট কিছু একটা। যেমন ইন্ডাস্ট্রি রেভলিউশন 4.0 নিয়ে কথা বলছি, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ট্রেনিং হতে পারে, IoT-র উপর ট্রেনিং হতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যে সাপ্লাই চেইনটা কথা বলে সাপ্লাই টু কনজিউমার এন্ড পর্যন্ত কথা বলবে। যেমন কোভিড-19 যেন আমরা এখন সাপ্লাই চেইন ডিসরাপশন নিয়ে কথা বলছি, এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। সাপ্লাই চেইন ডিসরাপশন ইন দ্য হেলথ সেক্টর, সাপ্লাই চেইন ডিসরাপশন ইন দ্য এনি ম্যানুফ্যাকচারিং সেক্টর, এটা নিয়ে আমরা ডিটেলস কিভাবে কথা বলা যায়, আমরা কোর্স, স্মল কোর্স বলি বা ওয়ার্কশপ বলি, উই ক্যান প্রডিউস। আমাদের আলটিমেট টার্গেট তো হচ্ছে কি গ্রাজুয়েট শুড বি দ্য এমপ্লয়েবল, তাদেরকে ইন্ডাস্ট্রিতে আমাদের নিতে হবে, এটা কিন্তু আমাদের আলটিমেট টার্গেট। এখন আমরা বুকিশ নলেজ পড়াবো, একাডেমিক নলেজ দিব, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কারেন্ট ট্রেন্ডটা বুঝতে হবে। আমরা যেমন কাজ করতে পারি, ব্লক চেইন নিয়ে কাজ করতে পারি, বিগ ডাটা নিয়ে কাজ করতে পারি, রি-ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারি। এখন তো মোটামুটি বাংলাদেশে অনেক কোম্পানি আমি জানি যারা ডিসরাপশন উঠে আসে, যে রি-ইঞ্জিনিয়ারিং করছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিকিউএম নিয়ে আমরা কাজ করতে পারি, মেশিন লার্নিং নিয়ে কাজ করার স্কোপ আছে, ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করার স্কোপ আছে। এই জিনিসগুলি হয় কি মানে কোর্সে ইনকর্পোরেট করা অনেক লেন্দি প্রসেস। আমরা যেটা করতে পারি সেপারেটলি কি এটা উই ক্যান প্রডিউস দিস কাইন্ড অফ অপরচুনিটি ফর আওয়ার গ্রাজুয়েটিং স্টুডেন্টস। দেন হচ্ছে সেকেন্ডলি আমি যেটা বলবো যে কর্পোরেট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডার শুড বি ইনক্লুড ইন দ্য আওয়ার একাডেমিক্স। আমি এখানে লোকাল ইন্টারন্যাশনাল যারা কর্পোরেট লিডার আছে, আমাদের এখানে আছে কিন্তু অনেকেই ছিলেন আমাদের ইন্টারন্যাশনাল লিডার্স, যারা আমাদেরকে ইন্ডাস্ট্রি লিডার বা ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা যদি বাংলাদেশেও কিন্তু কর্পোরেটে অনেক লিডার আছে, আমি জানি এরকমও লিডার আছে। আমার একটা সেশনে ছিল আমাদের ACI ম্যানেজিং ডিরেক্টর, ওনার একটা স্পিচ ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে উনি দিয়েছিলেন। আমি অবাক করছি, ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের প্রফেসর ছিলেন, উনিও লেকচার দিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি রেভলিউশন 4.0 নিয়ে যখন উনি যে এক্সপ্লেনেশন দিয়েছেন, আমি দেখেছি এটা কিন্তু অনেক ডিমান্ড, মানে সবাই এটা নিয়ে শুনতে যাচ্ছে, কি বলছে, এটা কেন আমরা কাজ করবো। আমার মনে হয় আমাদের কর্পোরেট লিডারকে যদি আমরা একাডেমিক্সে একটা গেস্ট লেকচার, আমরা একটা সেমিস্টার ওয়াইজ একটা কোর্সে যদি একজন বা দুজনকে আমরা রাখতে পারি, নিয়ে আসতে পারি, ইনকর্পোরেট করতে পারি, আলটিমেটলি হবে কি স্টুডেন্টরা কিন্তু জানতে চায় কর্পোরেটে কি হবে, কারণ তাদের তো নেক্সট টার্গেট তো ইন্ডাস্ট্রি। সো এটা আমাদের মনে আমাদের একটা এজেন্ডা হতে পারে ফিউচারের জন্য। দেন প্রত্যেকটা বাংলাদেশে, পার্টিকুলার আমাদের বাংলাদেশের কর্পোরেট নিয়ে আমি বলছি, প্রতিটা কর্পোরেটে দে শুড হ্যাভ দ্য R&D ডিপার্টমেন্ট, দে শুড হ্যাভ দ্য R&D ডিপার্টমেন্ট। এবং যেখানে R&D ডিপার্টমেন্ট, কিন্তু দে শুড ওয়ার্ক ডিরেক্টলি উইথ দ্য ইউনিভার্সিটি।
ইন্টারন্যাশনালি আমার এখনো মনে পড়ে যখন আমি ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যখন কাজ করি, আমি ইউনিভার্সিটি আর্লিংটনে যে এক্সপেরিয়েন্স দেখি, ওখানে ইন্ডাস্ট্রি বসে থাকে রিসার্চ প্রজেক্ট নিয়ে, মানে ইন্ডাস্ট্রি তাদের অফার করছে। এখন ইন্ডাস্ট্রি অফার করার পর ইউনিভার্সিটি কে পিএইচডি এটার উপর করবে, কোন প্রফেসর এটাতে আছে তারা এটা সিলেক্ট করবে, এটা নিয়ে অনেক লেন্দি কাজ হচ্ছে। আনফরচুনেটলি আমরা এখনো সেই লেভেলে যেতে পারি না। আমার মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটা চালু করতে পারি যে R&D ডিপার্টমেন্ট দে শুড ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ ইউনিভার্সিটি, and then university professors they should be involved with that one as a consultant. আমরা কিন্তু বলি কি ইউনিভার্সিটি প্রফেসর যারা আছে তাদের কিন্তু টিচিং এ কিন্তু ওয়েটেজ কম থাকে, তাদের ওয়েটেজটা কিন্তু বেশি থাকে ওই লেভেলে থাকে আউটরিচ, তাদের কিন্তু ওয়েটেজটা থাকে যে ইন্ডাস্ট্রি ড্রিভেন রিসার্চ প্রজেক্ট যেটাকে ডিরেক্টলি অ্যাডিং ভ্যালুস টু সোসাইটি। আমাদের মনে হয় প্রফেসর যারা আছে ইউনিভার্সিটি, আমরা এখনো মনে সেই মানে আজ থেকে 20 বছর আগে আমরা যে চিন্তা করেছিলাম যে টিচিং দিব সেই ডিউটিতে আছি। এই জায়গায় আমাদের মনে R&D ডিপার্টমেন্ট যেরকম কর্পোরেট আছে ওরা যদি আরেকটু অ্যাফিলিয়েটেড হয় আমাদের প্রফেসরদের সাথে, আমি বলছি আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি পার্টিকুলার বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রফেসর ইনভলভ আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু না অন্য ইউনিভার্সিটিগুলি আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, অনেক প্রফেসর আছে যারা আসলে দ্যাট ইন্টারন্যাশনাল রিসার্চার ইন্টারন্যাশনাল স্কলার্স, বাট আনফরচুনেটলি দে কুড নট ইনভলভ উইথ দ্য R&D ডিপার্টমেন্ট উইথ দ্য ইন্ডাস্ট্রি। দেন আমার আরো কয়েকটা প্রপোজাল থেকে যাবে ভবিষ্যতের জন্য, যেহেতু এটা নিয়ে বড় ধরনের কাজ হচ্ছে। একটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি উইল অফার দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য একাডেমিক্স। ইন্টারন্যাশনালি যেটা হয় বাইরে ইউনিভার্সিটিতে কিন্তু পিএইচডি অফারটা হয় ইন্ডাস্ট্রি থেকে হয়, এবং গ্রাজুয়েট প্রোগ্রামে দু একটা কোর্সই থাকে তারা অফার করবে, দে উইল স্পন্সর, এবং দে আর ক্রিয়েটিং দ্য প্রফেসর চেয়ার। এখন প্রফেসরের নামের আগে একটা ইন্ডাস্ট্রি নাম থাকবে, উনি তারা এটাকে স্পন্সর করছে। ওনার কাজই হচ্ছে ওই ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ করা, ইন্ডাস্ট্রিকে ফোকাস করে তারা রিসার্চ করবে, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ডাইরেক্টলি। আমরা বাংলাদেশে এখনো এই ধরনের কাজ শুরু করতে পারিনি, আমাদের মনে এটা করা দরকার যেতে পারে। দেন আমরা কেস স্টাডি বেসড রিসার্চ, ইন্ডাস্ট্রি ড্রিভেন কেস স্টাডি বেসড রিসার্চ, দ্যাট আমার কাছে অবাক লাগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, ইভেন আমি আমেরিকাতে ক্যানাডার কথা পরেই যাচ্ছি কারণ ওখানে তারা অনেক উপরে উঠে গেছে আমাদের চাইতে, কিন্তু মালয়েশিয়াতে ইউনিভার্সিটিগুলিতে আমি দেখেছি, ইন্দোনেশিয়া ইউনিভার্সিটি দেখেছি, তারা কেস স্টাডি বেসড কিন্তু হিউজ রিসার্চ করছে ইন্ডাস্ট্রি বেসড। এবং যেটা হচ্ছে কি আলটিমেটলি কয়েকটা জিনিস হচ্ছে এখানে, একটা হচ্ছে রিসার্চ হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, একদম ডিরেক্টলি ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ, যেখানে একাডেমিক্স থেকে প্রফেসর তাদের সাথে আরে থাকছে ইউনিভার্সিটি গ্রাজুয়েটিং স্টুডেন্টরা, দোজ আর ওয়ার্কিং দেয়ার, তারাই পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে R&D তে জয়েন করছে। মানে এটা আমার কাছে মনে হচ্ছে একটা চেইনের মতন করে, তারা প্রথমে ইনভলভ হবে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তারপর তারা ওখানে জয়েন করবে, তারপরে কেউ কেউ হয়তো ইউনিভার্সিটি থেকে আবার একাডেমিক্সে যাবে, অথবা তারা অনেক ইন্ডাস্ট্রি চলে যাবে, দুটা গ্রুপ হয়ে যাচ্ছে। বাট একটা তো অপশনটা দিতে হবে স্টুডেন্টদেরকে, রিসার্চ ওরিয়েন্টেশন, থিঙ্কিং, অ্যাডিং সাম ভ্যালুজ বাই দ্য ফাইন্ডিংস। এবং আমাদের এই ক্ষেত্রে যেটা হতে পারে পাবলিকেশনটা একটু রিচ করতে, আজকে একজন বলেছেন এই কথাটা, আমরা কিভাবে উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট লাইক দ্যাট ইন্ডেক্স বেসিস যে আমাদের পাবলিকেশন আছে, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, স্কোপাস ইন্ডেক্স, এই ইন্ডেক্স বেসড রিসার্চ গুলো হলে হয় কি ওই রিসার্চার প্রোফাইলটা একটু উপরে উঠে, আর রিসার্চ প্রোফাইল যখন উপরে উঠে তখন ইন্টারন্যাশনালি দে আর গেটিং দ্য কল। আজকে আমি এখানে যে কল পেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রোফাইলও সার্চ করে বের করা হয়েছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আমরা কিন্তু অনেকেই ইউনিভার্সিটি থাকা অবস্থায় কোনো স্টুডেন্ট জানছি না এই অপরচুনিটি, এটা তাদের কোনো ফল্ট নেই, এটা ফল্ট হচ্ছে আমাদের যারা ইউনিভার্সিটি প্রফেসর আছে, আমাদেরকে হাইলাইট করতে হবে ওদের সামনে। দে শুড থিঙ্ক ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ করে, কেস স্টাডি বেসড রিসার্চ করে তার ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন পাচ্ছে, তারা পাবলিকেশন বের করছে, স্পন্সরটাও আসবে ইন্ডাস্ট্রি থেকে, আলটিমেটলি অল স্টেক হোল্ডার্স উইল গেট দ্য বেনিফিট। দেন আর যেটা আমরা করতে পারি, উই শুড ক্রিয়েট দ্য ডাটাবেস particularly our prospective graduates, and then we have to, based on this database, we should work with the industry for internship, for the job placement. এবং এটা আমার আমি আই বিলিভ দ্যাট যে এইখানে এইরকম একটা কনফারেন্সের এইরকম একটা অপরচুনিটি আমাদের আছে ন্যাশনাল প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে পরবর্তীতে যেটা আমি আগে বলছিলাম শুধুমাত্র লেকচার দিচ্ছি আমরা কথা বলছি এটা না করে পরবর্তী আফটার দ্য কনফারেন্স মানে পোস্ট ইভেন্ট মানে কি হচ্ছে, আউটকামটা কি হচ্ছে, ওই আউটকামটা হওয়ার কথা হচ্ছে এই ডেটাবেসটা, যে ডেটাবেসটাকে আমরা অ্যাফিলিয়েট করবো ইন্ডাস্ট্রির সাথে, ইন্ডাস্ট্রির ইন্টার্নশিপ, জব প্লেসমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমি লোকাল কথা বলছি, এবার ইন্টারন্যাশনাল কথা। উই শুড ক্রিয়েট দ্য ডেটাবেস অফ আওয়ার এনআরবি। আজকে আমি অবাক হচ্ছি, আমি কথা বলে আমার খুব ভালো লাগছে, আমি মানে আই নেভার লিসেন দ্য ফর এ লং টাইম ফর এনি স্পিকার। এখানে আজকে যে কথা বলছে আমাদের ডক্টর তানিয়া ম্যাডাম কথা বললো, কজি জামান স্যার কথা বললো, সাদেক স্যার কথা বললো, প্রফেসর এহসান স্যার কথা বললো, বাড়ি কাহার স্যার কথা বলছে। আমি মানে তাদের কথা শুনে আমার তো ভালো লাগছে
কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের কি এই ধরনের কোনো ডেটাবেজ আছে যেখানে আমরা বাংলাদেশি এনআরবি যারা বাইরে আছে তাদেরকে নিয়ে তাদের প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে আমরা কি আমাদের ইন্টারন্যাশনাল জব মার্কেটটাকে আমাদের গ্রাজুয়েটদের কি ওপেন করতে পারি, নট অনলি ইন্টারন্যাশনাল জব মার্কেট, ইন হায়ার স্টাডিজ। আমাদের বাংলাদেশ থেকে যারা পিএইচডি করতে যায়, আজকে যখন আমি রিকমেন্ডেশন লেটার দিচ্ছি আমার কাছে খুব অবাক লাগছে, স্টুডেন্টরা চাচ্ছে যেতে, তাদের রিসার্চ পাবলিকেশন নাই, তাদের কোনো রকম অ্যাফিলিয়েশন নাই, তারা কোনো স্পন্সর পাচ্ছে না, যারা কিভাবে যাবে তারা কোনো ডেস্টিনেশন নাই তাদের, শুধু আমরা রিকমেন্ডেশন লেটার দিলে তো আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের এই ধরনের ডেটাবেস, এই যে আমরা যেটা বললাম ইন্টারন্যাশনাল এনআরবি যে ডেটাবেসটা আমাদের থাকবে বাংলাদেশিদের, তাদের সাথে আমরা কিভাবে নিয়ে অ্যাফিলিয়েট করতে পারি ফর গ্লোবাল জব মার্কেট ফর দ্য হায়ার স্টাডিজ। আমার মনে হয় আমরা যে কথাগুলি বলছিলাম এইগুলো সবগুলো আমরা ইনকর্পোরেট করতে পারি একটা প্ল্যাটফর্মে। আমার কাছে অবাক লাগছে আজকে যখন আমরা এইভাবে কথা বলছি, একসময় ইন্টারন্যাশনাল এগুলো হয়েছে, আজকে আমরা বাংলাদেশে চিন্তা করছি, এটাকে যদি আমরা এখন অফিসিয়ালি যদি ডকুমেন্টেড করতে পারি ফর ফিউচার জেনারেশন, তাহলে আমাদের যে কনফারেন্স আলটিমেট আউটকামটা সেটা মানে সাকসেসফুল হতে পারে। সো একাডেমি ইন্ডাস্ট্রি ডিসকাশন কিন্তু এটা শুরু হলো মাত্র, বাট আমি আবারও বলছি সারা মোর্শেদ স্যার এখানে আছেন, সাজ্জাদ স্যার আছেন এখানে, হাউ ক্যান লিড, এটাকে এই প্ল্যাটফর্মটাকে লিড দিতে হবে। শুধুমাত্র আমরা এনআরবি থেকে ইউটিলাইজ করতে হবে ফর আওয়ার দ্য এমপ্লয়াবিলিটি, আওয়ার গ্রাজুয়েটস এমপ্লয়াবিলিটি, দেয়ার রিসার্চ স্কিলস, দেয়ার অ্যাফিলিয়েশন, দেয়ার প্রোডাক্টিভিটি, সবগুলি স্কিলসকে একত্রে ইন্টিগ্রেট করে আমাদের প্ল্যাটফর্মে কাজে লাগাতে হবে। বাট এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা ফেস করবো সেটা হচ্ছে মানে একাডেমিক লিডার এবং ইন্ডাস্ট্রি লিডার। আমি আমার অবজারভেশন আমি শেয়ার করি, যেহেতু সাজ্জাদ স্যার আছে কিনা, আমি লক্ষ্য করেছি ইন্ডাস্ট্রিরা অনেক সময় খুব একটা মানে ফোবিয়ার মধ্যে থাকে, এই একাডেমিক প্রফেসর, তাদের সাথে আমরা লিয়াজো করবো না, একটা গ্যাপ মেনটেন করতে চাই। আমি ইন্টারন্যাশনালি দেখি IEEE কনফারেন্স, আই স্টিল রিকল, আমি যখন 2011 যখন প্রথম দিকে আমার আর্লি ক্যারিয়ারে যখন কনফারেন্স করি, সেখানে দেখি কনফারেন্সে ইন্ডাস্ট্রি থেকে লোক এসে উপস্থিত, লাঞ্চ হচ্ছে, আই ওয়াজ দ্য স্পিকার, তারা কথা বলছে, গুগলের রিপ্রেজেন্টেটিভ, ফিলিপসের রিপ্রেজেন্টেটিভ, বয়িং ত্রিবসের রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে হলো কনফারেন্স হচ্ছে একাডেমিক ডিসকাশন, এখানে ইন্ডাস্ট্রি কেন আসছে? when I discuss with them, তারা আমাকে বলছে, নো, আমরা তো উই আর হিয়ার ফর ইউ, মিনস উই লাইক টু লিসেন হোয়াট ইউ আর সেইং। আমার কাছে অবাক লাগছে, তারা আগে আসছে, কিন্তু আমাদের যখন কনফারেন্স হবে আমাদের কিন্তু ইনভাইট আনতে হচ্ছে ইন্ডাস্ট্রিকে, এবং এইটাকে কাজে লাগাতে হবে। আমার এখনো মনে হচ্ছে আমি যখন 2017 বাংলাদেশে কনফারেন্স করতে যাই, আমাকে অনেক ইন্ডাস্ট্রি বলেছি, এটা কি কোনো নাচ গান হবে, মানে কনফারেন্স মানে কি কোনো আবৃত্তি বা কিছু একটা কোনো কনসার্ট হবে, মানে আমরা কেন স্পন্সর করবো? আমাদের মানে বুঝাতে সময় লাগলো যে একাডেমি ইন্ডাস্ট্রি ডিসকাশন অন্য লেভেলে, ইন্ডাস্ট্রিটা আপনি কি করছেন আপনারটা আমরা শোনাবো। আমি পরে অবাক হলাম, কনফারেন্স দেয়ার এক্সাইটেড, বাট এখন এটা কিন্তু আমাদের ন্যাশনাল ওয়ে যদি কাজ করতে হয় ইউজিসি আন্ডার, তাহলে কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম হবে। আই বিলিভ আমাদের অপরচুনিটি আছে বাংলাদেশ ইনশাল্লাহ, এবং আমাদের স্কিলস আছে, সবই আছে, রিসোর্স আছে। ওই আমাদের দরকার কি একটা মানে প্ল্যাটফর্ম যেটা থেকে রেগুলারলি এটা দিয়ে উই শুড ওয়ার্ক টুগেদার। সো আই বিলিভ দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much, Dr. Mamun Habib, for your, the valuable words. You talked about all the things we are actually targeting to have through this conference and this industry academia collaboration, also Mujib 100 industrial exhibition. আপনারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন, আমাদের সাথে থাকেন। কর্মসংস্থানের দিকে উচ্চশিক্ষার ভবিষ্যৎ চ্যালেঞ্জ এ বিষয়ে চমৎকার আলোচনা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমাদের মানে যে স্কিল দরকার যে এমপ্লয়াবিলিটির জন্য ইন্টারন্যাশনাল লোকাল মার্কেটে, সেভাবে বক্তারা অনেক সুন্দর কথা রেখেছেন। একটি উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে অনেক টিম ওয়ার্ক এবং দিক নির্দেশনার প্রয়োজন। ঠিক তেমনি আমাদের IC4IR 2021 এর প্রতিটি ক্ষেত্রে যার দিকে নির্দেশনা অবিরাম সমর্থন আমরা পেয়েছি, উনি হলেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন স্যার এবং অর্গানাইজিং চেয়ার IC4IR 2021। এই পর্যায়ে আমি আমাদের আজকের প্রধান অতিথি সম্মানিত সদস্য ইউজিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অর্গানাইজিং চেয়ার IC4IR 2021 কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। Good afternoon, good evening, and good morning. Adab, namaskar, and assalamu alaikum to all. আমরা আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করছি। আমি চেষ্টা করব, আই ট্রাই টু বি ব্রিফ। এখানে আমি অ্যামেজড, প্রথমেই বলে নিচ্ছি, যারা এনআরবি আছেন
তাদের কথা শুনেছি, এক্সপার্টদের কথা শুনেছি। অনারেবল ভাইস চ্যান্সেলর ফ্রম আসানুল্লাহ ইউনিভার্সিটি আছেন। He is an expert and experienced professor in our technology sector, and other experts from home and abroad. শুধু একটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা একটি ভাগ্যবান জাতি। সে কারণেই আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আপনারা জানেন, বঙ্গবন্ধুর সৃষ্টি প্রথম বিজয় দিবসে 1972 সনের 16 ডিসেম্বর এটি কার্যকরী হয়। 1973 সনের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির 10 নম্বর আদেশ ধারা বলে। বঙ্গবন্ধুর একটি উক্তি মাধ্যমে শুরু করছি। 20th March 1973, first convocation of BUET after our independence. Education system of 200 years of British colonial rule and 25 years of education in Pakistan had only created clerks, not human beings. We need to produce skilled human resources for ensuring political and economic development and implementing socialism. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আপনাদেরকে, যারা বাংলাদেশ থেকে বিদেশে অবস্থান করছেন, অনেক দিন ধরে অবস্থান করছেন, I appreciate, এবং আমাদের অনারেবল গেস্ট এক্সপার্টসরা বলেছেন এবং আমাদের ভাইস চ্যান্সেলর বলেছেন যে we have talented students and professors all over the country. আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, বাংলাদেশ একটি ছোট্ট ল্যান্ড, একদম ছোট একটি ল্যান্ড। আপনি যারা ইউএসএ তে আছেন, I did my masters and PhD from Portland, Oregon. So ওরিগনে কথা বাদে দিলাম, সারা ইউএসএ তে যদি আমরা পৃথিবীর সব মানুষকে নিয়ে যাই, তাহলেও বাংলাদেশের যে জনঘনত্ব আছে তার কাছাকাছিও হবে। চ্যালেঞ্জেস অফ বাংলাদেশ আপনাদেরকে একটু মনে করতে হবে। একটি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর মতো একটি নেতা পেয়েছিল, যে বাংলাদেশ মধুমতির তীর থেকে এসেছিলেন, কিং অফ দ্য কিং, লিডার অফ দ্য লিডার ছিলেন। উনি যে কোনো জায়গায়, ইউএসএ তে গিয়েছেন, রাশিয়াতে গিয়েছেন, ওনাকে দেখলেই বোঝা যায় সেই মানবতার জন্য কাজ করেছেন, শিক্ষার জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। আমরা পৃথিবীর একটি ক্রুশিয়াল টাইম পাস করছি, দ্যাট ইজ প্যান্ডেমিক। সেখানেও দেখবেন আমরা ভাগ্যবান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা 17 কোটি 18 কোটি মানুষকে নিয়ে, আপনার চ্যালেঞ্জটা কোনো ইউরোপের অনেক দেশে আছে, আমরা অনেকের সাথে কথা বলে, হাই কমিশন বিভিন্ন ভাবে, আমাদের হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ইউকে তে যায়, অস্ট্রেলিয়াতে যায়, এবার ইউএসএ তেও অনেক স্টুডেন্ট গেছে। দ্যাট মিনস hundreds of millions of dollars we are sending there, hundreds of millions of dollars. Amader expert from our talented students are serving, like you, serving their economy, their research. But unfortunately, we do not see their feedback. I told them that many forums, USA government or USA High Commissions or embassy can take a part of a good university in our country, even in BUET or in Dhaka University or Patuakhali Science and Technology University. They can play a role, research exchange, transforming our education in a higher level. Yes, they are ahead of us. It is not due to their only technology or research.
It is due to that they have grabbed, they have taken the resource from the world. Certainly history tells, it is proven to take the resources. Why I'm talking that? I'm not talking that they are not what they should do. What we can do, আমরা কি করতে পারি একটি বাংলাদেশ যেখানে আপনারা দেখুন এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে একটি উন্নত দেশের অ্যাসপিরেশন, আমাদের এখন পার ক্যাপিটা পার জিডিপি $2,554 and we are aspiring, আমাদের রোড ম্যাপ আছে, আমাদের প্ল্যান আছে, ফ্রেমওয়ার্ক আছে, 2030 SDG goal, 2041 উন্নত বিশ্ব, 2071 100 years of independence এবং ডেল্টা প্ল্যান। পৃথিবীর কোথাও কিন্তু এই ডেল্টা প্ল্যান নাই এক্সেপ্ট নেদারল্যান্ড, তাও 54-এ হয়েছিল, এখন নেই। আমাদের ফ্রেমওয়ার্ক আছে, আমাদের একটি গরিব দেশ যেটা এখন এলিভেটেড হয়েছে মিডল ইনকাম দেশে। উই আর অ্যাসপায়ারিং ফর 2071 ডেল্টা প্ল্যান এবং একটি মানবিক, ওই যে আমাদের বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে, উই শুড ক্রিয়েট হিউম্যান, নট মেশিন, নট মেশিন। আই রিপিট, এখানে অনেকেই বলেছেন আপনারা অনেক কিছু প্রয়োজন। আমরা এনআরবি, আমাদের ট্যালেন্টেড পিপল, আমাদের হার্ট এন্ড সোল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও গত পরশুদিন ওনার বক্তব্যে বলেছেন যে সবার অবদান আছে। আর যারা এনআরবি দেশের বাইরে থাকে তাদের কিন্তু একটা বিশাল সোল। I have been 16 years in outside of this country, so আমাদের হৃদয়টা পড়ে থাকে এই দেশের জন্য এবং এনআরবি is quite happy। আমি দেখেছি তারা excited to work to help this poor country. It is required, আমি বলবো বাংলাদেশ is a generous country। দেখুন আমাদের এডুকেশন সিস্টেমে full free education, we have been studying in college, engineering, even আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের বুয়েট, IIT, if we think about the tuitions, if we think about the all resources, Bangladesh is one of the most generous country in education sector, and we have created aviation, aerospace university, maritime university, digital university, science and technology university, and we have satellite, where আমি স্যাটেলাইট কোম্পানির একজন ডাইরেক্টর, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সবাই বলছেন যে গবেষণা, নাসা নিয়ে গবেষণা উচিত, আমাদের অনেক ধরনের কাজ করা ইজ এ লিডারশিপ। বাট আমাদের একটি দুর্বলতা হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরে, আমরা যারা বিশ্ববিদ্যালয় বা জায়গায় আছি তারা আমরা মনে করছি উই হ্যাভ লেস ফান্ডেড। আমরা সবচেয়ে বেশি ফান্ডেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি এগ্রিকালচার দেখুন, আমরা সব ফ্রি করে দিই এগ্রিকালচারে। উই হ্যাভ ডান আ ট্রিমেন্ডাস জব। আমাদের রিসার্চে এগ্রিকালচারে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এগ্রিকালচার রিসার্চে আমরা লিডিং। আমরা 17 কোটি 18 কোটি মানুষকে যেভাবে ফুড সাপ্লাই দিতে পারছি, ফিশ, হোয়াট এভার ইউ সি, আমরা আইসিডি, ডিআরবি, যেটা আমাদের saline and other research, এবং আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, one of the good program in the world। আমাদের ভ্যাকসিনেশন সিস্টেম যেটা হয়েছে এখন পর্যন্ত till today, it was one of the best in the world। So আমাদের we have limitations, definitely we have limitations। আমরা 50 বছরে আমাদের দারিদ্রতার মধ্যে we had disaster prone country। আমাদের বন্যা, খরা এবং দুর্যোগ সবসময় লেগেই আছে। আমাদের ল্যান্ড নেই, আমাদের গ্যাস নেই, তেল নেই। we have human resource, আমাদের people, we have resources, only humans। we have demographic dividend now। so I urge, আমি আমাদের বন্ধুদেরকে বলবো, কলিগদেরকে বলবো, রেসপেক্ট এক্সপার্টদেরকে বলবো, আপনারা বুয়েটে পড়েছেন, আপনারা ঢাকা ইউনিভার্সিটি পড়েছেন, যে ইউনিভার্সিটি পড়েন, it was a generous country। this country has given you all education free। and in the US, I have not seen, I have been in state-owned university, it has a tuitions of $40,000। so you have to check
all the context, আমরা contextualize করতেও ভুলে যাই। আমরা বুঝি না বাংলাদেশের context এবং USA context. Yes, they are ahead of us, but at what cost? আমরা 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গাকে বিনা বাধায় স্থান করে দিয়েছি, এত জনবহুল থাকার পরেও। এটা কিন্তু কেউ স্মরণ করছেন না। পৃথিবীর কোন শক্তি, এই রাশিয়া 1/6 of the world, তারা তো দেয় নাই, বা ইউএস দেয় নাই, দিবেও না। That is humanity. This is the leadership of our country. Our leadership has given free vaccination all over the country. Still today, free vaccination is going on. And আমরা পাই নাই, আমরা our pharmaceutical industry is very, I can say, lead even US market, but they manipulate, I will say, rather they manipulate. তারা এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথা বলে এখন আমাদেরকে ভ্যাকসিন পর্যন্ত বানাতে দিচ্ছে না। এটা বানাতে দেখ, আমরা বানায় ফ্রি করে দিব। This is a game of capitalism. This is not the human society we wanted to create. সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশ is leading in a very rare way. This is a human centric and developed country. This can lead the world in a human way. আমাদের জনসংখ্যা আছে, ল্যান্ড নাই। ইউএসএ তে ল্যান্ড আছে, রাশিয়াতে ল্যান্ড আছে, জনসংখ্যা তো নেই। আমরা সারা পৃথিবীর লোক নিয়ে গেলেও তো আমাদের জনসংখ্যার সমান হবে না। All resources are there, and we do not go for any war. We do not go for any humiliation. We do not go for any other things. I mean, political কথা বলছি না, আমি বলছি in research we need their help, we need your help. আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই কারণে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কিন্তু কনফারেন্স করে না ইন্টারন্যাশনাল। দিস ইজ এ স্কোপাস ইন্ডেক্স। আপনারা জেনে খুশি হবেন যে 3 Nobel laureate is connected and they have given message. One is from Singapore, and one is from Japan, and one is from USA. 3 Nobel laureates, 7 keynote speakers, all are reported. IEEE president is here, and all are giving very happily. They are supporting our cause because fourth industrial revolution is inclusive. It is inclusive, man and machine, and it is inclusive all together. And we need support from our expatriate, our experts who have taken knowledge from abroad, who are working in NASA, who are working in Japan, who are working in UK, who are working in Pfizer, whatever. I have seen e-learning platform where it is ahead of us, but they have also some responsibility because our DUET graduate, our Kuwait graduate, our Dhaka University graduate, or our private university graduate are going there and giving their services, giving their talents, giving their maximum to enhance their quality of life. So I would request এই আমাদের এই জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর মতো নেতা পেয়েছিলাম আমরা, যিনি পৃথিবীতে একটি রোল মডেল হিসেবে আছেন। এখন আমরা আরেক নেতা পেয়েছি, ভাগ্যবান। এই পৃথিবীর দুর্যোগকালে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পেয়েছি, যেখানে রোল মডেল হিসেবে কাজ করছেন, পৃথিবীর লিডারদেরকে দেখাচ্ছেন যে আমাদেরকে মানবিক হওয়া উচিত, আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করা উচিত। এবং পৃথিবীর যারা ডিজিটাল ডিভাইড, টেকনোলজি ডিভাইড, এবং আমরা এই সম্মেলনে আপনাদেরকে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া কোলাবোরেশনের প্ল্যাটফর্ম করার জন্য, ডাটাবেস করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইবো। এবং আমরা যে টেকনোলজি ইকোসিস্টেম, ইনোভেটিভ টেকনোলজি, এখন পৃথিবী ইজ রানিং লাইক দিস, টেকনোলজি ইকোসিস্টেম, innovation is a word, but our country is innovative country. That's why if you see in our farmers, our daily life, we are proceeding every day, doing research and proceeding our businesses. Our technologies is improving, but however, some sectors like very precisely
indicated first industrial, one speaker, very expert speaker, I listened it, that first industrial revolution, what we need to do, you need to see their history, China and the US and UK, what they have done. We may do those things, but we should do in the context of ours. It is a 170 million people, and it is a very, I would say, resource, but very less mineral resources. We do not have any, very less land, very less seaport, and we are looking for Bangladesh satellite company. We are looking for another satellite, and we are looking for research there also. We want to build research, and we will work with you. We need your support. This Bangladesh needs your support because you are living in a different status due to the advantage of the developed world. In which process they have become developed, maybe debate. There is a research component, there is an innovation component that we all agree, and that is why we are looking for innovative education ecosystem where industry is one of the main pillar. Industry's participation and mindset, what Professor Fazle Ilahi is talking about, the mindset is very important, very key. Our industry people is not coming and we are not going. So we have to work together. We should make it happen that this is our country, and 170, 180 million people are in state. So we need advanced country support, NR-based support, and we can make a big difference. This is my last word, and I'm sure this webinar is a fruitful talking today, and it is almost 2 hours. I'm thankful. Thankful to the chair of the session, Professor Sarwar, my friend, and he's a very, very scholar person, and many scholars are here, I see, and our moderator Tasneem Binte, professor, she is also very talented and I think enthusiastic and also industry driven, and I hope many of our colleagues will become industry driven or innovative, or will work more as our honorable prime minister, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখুন সব ফ্রেমওয়ার্ক করে দিয়েছে। 41 এ আমাদের কোথায় যেতে হবে সেই গোল পর্যন্ত আমাদের কাছে আছে। Now we have to work more. We have to work in the under the framework, and planning ministry যিনি প্রফেসর শামসুল আলম আছেন, he is planning for all through the four what need, and cyber security. Yes, we agree many things we have to do, but who will do? It is us, it is our professors and universities to lead this fourth industrial revolution. Universities, professors, universities, teachers, our colleagues, our expert members, and our industries. And in that sector, I believe, I am sure our NRB will play a special role, specific role, an important role to support our talents, to organize and to help this huge population to elevate from this middle income to 2041, the dream of Sonar Bangla, dream of educated and technology-driven country, and as just free of exploitation and technology-driven country as our father of the nation dreamed for it. Our father of the nation dreamed for a digital Bangladesh, which is coming from his son, I think, Dohitro, ICT advisor, our honorable Prime Minister's ICT advisor, Shojib Wajid. He maintained just 2008 digital Bangladesh. It was a like we are all talking about a false word. আমরা এ নিয়ে বিদ্রোহ করছিলাম। Now it is a reality. Now that's why we are talking. BDRAN, our universities, we are supporting technology support. Even in village, we can talk.
we can have a meeting. At least, you see, after 12 years, 13 years, we can have this pandemic is, I would say, then today we are talking with our counterpart home and abroad, all over the world, we have access. That is the framework, the digital Bangladesh. That is the philosophy, digital Bangladesh. This is we are looking for an advanced, free and technology-driven Bangladesh, which is the architect, our ICT advisor, and our role model is our Prime Minister. That's why we are fortunate. Now our professors, our researchers, this is our time to lead an innovative education ecosystem. That is, I would conclude. আমি এখানে একটু বাংলা ইংরেজি মিশিয়ে ফেলেছি। So যেহেতু ফরেন আমাদের কাউন্টারপার্ট আছেন, বাইরে যারা আছেন, I will be very happy. আমি খুবই আপনাদের কথা শুনে, আপনাদের এক্সপেরিয়েন্স দেখে, আমরা তো আসলে আমাদের অনেক লিমিটেশনস আছে, আমরা আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের কোনো রিটেন প্রপোজাল যদি থাকে, রিটেন সাজেশন যদি থাকে, we'll be very delighted. Professor Sarwar will be very delighted to take, and we will work together in future comics, and definitely by the grace of Almighty আমরা বাংলাদেশকে 2041 এ নিয়ে যেতে পারবো, এবং বিশ্ববিদ্যালয়গুলি সেখানে প্রধান ভূমিকা রাখবে। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই কনফারেন্স, মুজিব 100 শিল্প প্রদর্শনী, মুজিব 100 শিল্প প্রদর্শনী, এটা সাকসেসফুল হবে, এবং কনফারেন্সও সাকসেসফুল হবে টেকনোলজিক্যালি এবং একাডেমিক্যালি, রিসার্চ ওয়াইজ, এবং এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। এটা অলরেডি স্কোপাস ইন্ডেক্স, দিস কনফারেন্স ইজ স্কোপাস ইন্ডেক্স, and acceptance rate, I think it is 15%. Can you imagine? 15%, around 15% is the acceptance rate. We have more papers, more than all over the world. It was 525 papers. We'll take 100, but more 100 papers were there who requested, but we cannot take. That means it was more than 600 papers, and we are taking only 100 papers. So this is and 5 books will be published from there, this conference, and hope our universities, আমাদের ইউনিভার্সিটি গুলি এই কনফারেন্সকে নিয়ে সামনে আরো 100 বছরে নিয়ে যাবে, এবং এডুকেশন সিস্টেম, ইকোসিস্টেমকে অবশ্যই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড এর যেটা দরকার, আমাদের এনআরবিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে গ্লোবাল পার্সপেক্টিভে এবং লোকাল পার্সপেক্টিভে এন্ড হিউম্যান সেন্ট্রিক পার্সপেক্টিভকে নিয়ে এগিয়ে যাবে, এবং বঙ্গবন্ধুর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্রে পর্যবসিত হবে, সবাইকে নিয়ে, ইনক্লুসিভ আওয়ার পুয়ার পিপল, অল উই উইল ওয়ান্ট টু ফ্যাসিলিটেট অল, সো ইউর সাপোর্ট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্যান্ডেমিকে ভালো থাকবেন, এবং যারা পার্টিসিপেশন করেছেন, অ্যাডভাইস দিয়েছেন, স্পিচ দিয়েছেন এত সকালে, আর্লি মর্নিং ফ্রম আই থিঙ্ক এল পাসো, এন্ড হয়তো অনেকের লেট নাইট হতে পারে। আমি সবাইকে আবারও আমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সরওয়ার, আমাদের যিনি চেয়ার, তাকে ধন্যবাদ, এবং সেক্রেটারি, এবং আমাদের যিনি উপস্থাপিকা, এবং সবাইকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে যারা এই কনফারেন্সে দিন রাত পরিশ্রম করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, Professor Sajjad Hossain, member UGC, Chair Organizing Committee IC4IR 2021, for your nice, valuable words. And I would like to also thank all these Vice Chancellor, Pro-VCs, and Deans, heads, and teachers, and faculties and technicians, everyone. Thank you very much. Now I would like to request Tasneem to close the session. Tasneem, please. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, উদ্ভাবন। এক মিনিট, আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি। আমাকে এই কনফারেন্স, এই মিটিং এর আগে
প্রফেসর গৌহর রিজভী, অনারেবল অ্যাডভাইজার টু অনারেবল প্রাইম মিনিস্টার, উনি ওনার পিএস আমাকে ফোন করেছিলেন, ওনার লন্ডনে আছেন, ওনার স্ত্রী একটু অসুস্থ, সেই কারণে উনি কনফারেন্সে আজকের ওয়েবিনারে চিফ গেস্ট হিসেবে জয়েন করতে পারেন নাই। উনি দুঃখ প্রকাশ করেছেন, এটা আমি সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আমি জানিয়েছিলাম প্রথম দিকে, আবারও বলছি, প্রফেসর গৌহর রিজভী, he was very delighted and he was very enthusiastic to participate in our conference, and he is an advisor also as well. 34 advisory team is there in the website, so he is one of the key advisor in our conference. সেটা আপনাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। তাসনিম। ধন্যবাদ স্যারকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, উদ্ভাবন, জীবনযাত্রা। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 10-11 ডিসেম্বর 2021 তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড, IC4IR 2021। আর মাত্র 12 দিন বাকি। সবাইকে শুভেচ্ছা এবং IC4IR 2021-এ যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের বৈশ্বিক কর্মসংস্থান বাজারের বর্তমান ধারা, বাংলাদেশের একাডেমিয়া এবং শিল্প যে সকল ভূমিকা পালন করতে পারে বিষয়ক ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে, মেম্বার ইউজিসি অ্যান্ড অর্গানাইজিং চেয়ার IC4IR 2021, যার দিনরাত অক্লান্ত পরিশ্রম এবং উদ্যমে আমরা সকলে অনুপ্রাণিত এবং ধীরে ধীরে আমাদের স্বপ্নের ইন্ডাস্ট্রি একাডেমিয়া ফোরাম বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার এই উদ্যোগের জন্য কৃতজ্ঞ থাকবো আমরা, কৃতজ্ঞ থাকবে বাংলাদেশ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, উপস্থিত সুধী। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সারোয়ার মোর্শেদ স্যারকে, শামীম কায়সার স্যার, আকরাম স্যার এবং সংশ্লিষ্ট সকলকে এত সুন্দর চমৎকার আলোচনা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। IC4IR 2021 is for progress and prosperity। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। একটা ছবি তোলার জন্য you can request the cameras. Now I'd like to request all the participants and our honorable guests to kindly turn on their camera to take a virtual photograph. One, two, three, click. Everyone, please smile. It would be really wonderful if all of you could join us finally on 10th and 11th of December. Thank you so much. Thank you very much. Thank you. Anybody, I see many of them. Thank you. Thank you, sir.